আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস, মূলত ম্যাথ পার্টটা শেষ করার পরে তোমাদের অন্যান্য ক্লাস হয়েছে এবং আজকে থেকে বিজ্ঞান শুরু হবে। আগামী 3 দিন মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এই 3 দিন বিজ্ঞান ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে এই বার্ষিক পরীক্ষার ক্লাসে সমাপ্তি ঘটবে এবং তারপর তোমরা জানো যে আগামী শনিবার থেকে তোমাদের মডেল টেস্ট এক্সাম শুরু হবে। প্রায় 1 সপ্তাহ ব্যাপী 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা হবে। অলরেডি তোমাদের গ্রুপগুলোতে মডেল টেস্ট পরীক্ষার যে রুটিন, সেই রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তো এই 3 দিন আমাদের টার্গেট থাকবে বিজ্ঞানের তোমাদের বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো আছে 8, 9, 10, 11, 12, 13, 14 এবং এর পাশাপাশি কারো 3, 4, 5 এক একজনের একটা আছে আগের গুলা থেকে, এই অধ্যায়গুলা রিভিশন দেওয়ার চেষ্টা করব আমরা। ঠিক আছে? তো যেহেতু একদিনে আজকে আমি মূলত চেষ্টা করব 8, 9 এবং 10 এই 3টা অধ্যায়ের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন তোমরা নিতে পারো, সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে। তো আমরা প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসে যাও। প্রত্যেকটা বিষয় যেগুলো বলবো সেগুলো নোট করবা। প্রথমে আমরা যে চ্যাপ্টারটি পড়বো সেটা হচ্ছে 8 নম্বর অধ্যায়, যে চ্যাপ্টারের নাম হইতেছে তোমার রাসায়নিক বিক্রিয়া, 8ম অধ্যায়। ঠিক না? ওকে। এখন আমাদের প্রথম কাজ হবে এই চ্যাপ্টার থেকে ধরো তুমি কি কি পড়বা। একটা বিষয় বলি, যখন আমরা নর্মাল ক্লাস করছি এর আগে, ঠিক আছে, ধরো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার উপরে তোমার প্রায় 3টা ক্লাস হয়েছে, ঠিক না? তোমরা যারা আছো তারা দেখছো প্রথম থেকে যারা ছিলা। এখন কিন্তু পরীক্ষার আগের দিন যাওয়ার পরে, এখন ধরো তুমি একদিনে 3টা অধ্যায় পড়তেছো এবং যখন তুমি স্কুলে পরীক্ষা দিবা তখন পরীক্ষার আগে হয়তো তুমি একদিন ছুটি পাবা। সেই একদিনে তোমাকে প্রায় 7 থেকে 8টা অধ্যায় পড়তে হবে। তখন কি তোমার পক্ষে সম্ভব বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া? বা না, এরকম ভাবে পসিবল না। আবার তুমি বেসিক সম্পূর্ণ পড়তে গিয়ে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলা, সেটাও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ মানুষ দিন শেষে দেখবে তোমার রেজাল্ট, তোমার ফলাফল। তুমি যদি মানুষের কাছে বলো যে আমি বেসিক প্রিপারেশন নিছি এবং সেই জন্য আমি আমার পরীক্ষা আমি জানি অনেক ভালো, কিন্তু আমি পরীক্ষায় ভালো করতে পারি নাই, এইটা কোনো কথা হিসেবে তখন গ্রহণযোগ্য হবে না। তার মানে তোমাকে পরীক্ষার সময় পরীক্ষার টার্গেট করে, এক মিনিট আমি ট্রেসিট অন করি, পরীক্ষার সময় পরীক্ষার টার্গেট করে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো। ঠিক সেই পরীক্ষায় ভালো করার জন্য একটা সেকেন্ড না, ফাইন। তাহলে আমাকে সেই টার্গেট অনুযায়ী পড়তে হবে যে আমি আসলে পরীক্ষায় গেলে এই অধ্যায় থেকে কি পড়বো, এবং এই জিনিসগুলো লিখে রাখবা। পরীক্ষার সময় তুমি এর বাইরে এক্সট্রা পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, লিখে ফেলো আমার সাথে সাথে। প্রতীক, প্রতীকের ক্ষেত্রে কি পড়বা? শুধু প্রতীক পড়বা। ঠিক আছে? যে প্রতীক কাকে বলে এবং বিভিন্ন মৌলের যে প্রতীকগুলো আছে সেই জিনিসগুলো পড়বা। প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক। যোজনীর ক্ষেত্রে তোমাকে পড়তে হবে বিভিন্ন মৌলের যোজনীগুলো আছে, এবং এই বিভিন্ন মৌলের যোজনী পড়ার পাশাপাশি দেখবে কারো কারো 2টা 3টা করেও যোজনী আছে। ঠিক আছে? কার্বনের যেমন 2, 4, এই যাদের বিভিন্ন রকম যোজনী হয় তাদেরগুলো আর একটু জোর দিয়ে পড়বা। প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক। গরম লাগে কেন? যোজনী, যৌগমূলক, তারপরে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ থেকে তোমাকে পড়তে হবে যে রাসায়নিক সমীকরণ কাকে বলে, তারপরে লিখতে হবে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। খাতায় সিরিয়াল বাই সিরিয়াল এই জিনিসগুলো লিখে ফেলো। তারপরে কি আছে বলো তো? রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া ক্ষেত্রে অনেকগুলো বিক্রিয়া আছে, কোনো বিক্রিয়া বাদ দেওয়া যাবে না, সবগুলো বিক্রিয়া পড়তে হবে।
সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, প্রশমন। তারপরে তড়িৎ বিশ্লেষণ। শুষ্ক কোষ। শুষ্ক কোষের ক্ষেত্রে কি পড়বা? শুষ্ক কোষের ক্ষেত্রে বেশি ডিটেলস পড়তে যাওয়ার দরকার নাই, শুধু শুষ্ক কোষের গঠনটা পড়বা। ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়। শুষ্ক কোষের ক্ষেত্রে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কার্বন। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। দেখো আমি এখানে 10টা টপিকস লিখছি, 10টা পয়েন্ট, ঠিক আছে? তুমি খাতায় এভাবে লেখার পরে পরীক্ষার ঠিক আগের দিন তোমার কাছে এই 10টা টপিকস এরকম লেখা থাকবে এবং তুমি একটা একটা ধরে ধরে পড়বা, তখন পড়তে ভালো লাগবে। ধরো প্রতীকের ক্ষেত্রে পড়ছো, প্রতীক কাকে বলে? কোনো একটা মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকেই সেই মৌলের প্রতীক বলা হয়। কোন একটা মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকে সেই মৌলের প্রতীক বলে। যেমন আমরা যদি বলি তাহলে পরে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক কি? H। ওকে, গুড। সংকেত, সংকেতটা কি? সংকেত হচ্ছে কোনো একটা মৌলকে, সেই মৌল বা যৌগ, কোনো একটা মৌল বা যৌগের পূর্ণাঙ্গ প্রকাশ। পূর্ণাঙ্গ প্রকাশ বলতে কি বোঝায়? যেমন আমি যদি বলি, যদি তোমাকে সংকেত লিখতে বলে, সংকেত আবার দুই রকম হয়, একটা হচ্ছে অণুর সংকেত, একটা হচ্ছে পরমাণুর সংকেত। তুমি যখন পরমাণুর সংকেত লিখবা তখন শুধুমাত্র সেই মৌলটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা লিখলেই হচ্ছে। কিন্তু তুমি যখন যৌগের সংকেত লিখবা, অণুর সংকেত লিখবা, তখন সেই ক্ষেত্রে তোমাকে সেই যৌগে কোন কোন পরমাণু কতটি অণু দ্বারা গঠিত তার প্রত্যেকটাকে উল্লেখ করতে হবে। যেমন যদি আমি বলি যে পানির সংকেত, পানির সংকেত হচ্ছে তোমার H2O, এভাবে লিখতে হবে। যোজনী কি? যোজনী হচ্ছে কোনো একটা মৌল অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যেই পরিমাণ ইলেকট্রন গ্রহণ, বিনিময় বা বর্জন বা শেয়ার করে সেগুলোকে বলা হয় তার, সেই সংখ্যাকে বলা হয় তার যোজনী। এভাবে লিখতে পারো। এই যোজনীর ক্ষেত্রে আমাকে কিছু স্পেসিফিক ব্যাপার মনে রাখতে হবে। যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, এইগুলার যোজনী ফিক্সড কত? হাইড্রোজেনের হচ্ছে তোমার 1, অক্সিজেন হচ্ছে 2। আবার কিছু কিছু পরমাণু আছে যাদের যোজনী ফিক্সড না, অনেকগুলা হইতে পারে। যেমন কার্বনের ক্ষেত্রে তোমার 2,4, ফেরাসের ক্ষেত্রে 2,3, এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এবং যে সমস্ত মৌল এই ধরনের তোমার 2টা বা 3টা যোজনী প্রদর্শন করে সাধারণত তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। ওকে, এরপরে আসছে তোমার যৌগমূলক। যৌগমূলকের ক্ষেত্রে আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, সাধারণত আমরা জানি যেটা পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। তাহলে অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে পরমাণুতে ভেঙে যায় বা বিশ্লিষ্ট হয়, তারপরে সেই পরমাণুটা গিয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু যৌগমূলকের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে, এই যৌগমূলকগুলো যেগুলো আছে এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে গেলে তাকে অবশ্যই আয়ন আকারে উপস্থিত থাকতে হবে। কি আকারে উপস্থিত থাকতে হবে? আয়ন আকারে, অর্থাৎ তার উপরে প্লাস বা মাইনাস এই টাইপের চার্জ থাকবে, ঠিক আছে? যেমন ধরো তুমি, আমি যদি তোমাকে বলি সোডিয়াম, এই সোডিয়াম কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। এই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তখন যখন এই অবস্থায় আসে। আবার ক্লোরিন, এই ক্লোরিনও সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, তখনই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে যখন ক্লোরিন মাইনাস হয়, ঠিক আছে? এখন তাইলে আমি যাদেরকে যৌগমূলক বলতেছি তারাও অবশ্যই প্লাস মাইনাস এই টাইপের কিছু একটাতে তাদেরকে কি করতে হবে? থাকতে হবে, ঠিক আছে? যেমন আমি তোমাকে বলি অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম একটা যৌগমূলক যার সংকেত হচ্ছে NH4+। এই যে যৌগমূলক আছে অনেকগুলো, অ্যামোনিয়াম, অ্যামোনিয়া, কার্বনেট, এই যৌগমূলক তোমার বইয়ে দেখবা যে যোজনী চার্ট দেওয়া আছে, সেই চার্টে এরকম অসংখ্য যৌগমূলক দেওয়া আছে, ঠিক আছে? 10টা থেকে 12টা হইতে পারে। তুমি যদি এক্স্যাক্টলি পরীক্ষা একটু ভালো করতে চাও তাহলে অবশ্যই ওই যৌগমূলক যেগুলো আছে, যৌগমূলকগুলোর সংকেত এবং যোজনী
মাস্ট পড়বা। যৌগমূলক থেকে কি কি পড়বা তুমি এক্স্যাক্টলি? যৌগমূলক থেকে তুমি পড়বা যৌগমূলক কাকে বলে এবং যৌগমূলকের সংকেত এবং যোজনী। যৌগমূলকের সংকেত এবং যোজনী পড়তে হবে, ঠিক আছে? তাহলে প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক। এরপরে আসছে হচ্ছে তোমার রাসায়নিক সমীকরণ। মূলত এইখানে যে টপিকস গুলো আমি বললাম, প্রতীক, সংকেত, যোজনী, যৌগমূলক, এই টপিকস গুলো আসে তোমার সাধারণত ক এবং খ নাম্বারের ক্ষেত্রে। আমার কিন্তু গ এবং ঘ নাম্বারের ব্যাপারগুলো রয়েই গেছে। এইখানে এই বিষয়গুলো খেলে। সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী লিখতে বলে, একটা সমীকরণ দিয়ে বলতে পারে এই সমীকরণের উভয় পাশে সমতাকরণ করো। তারপরে বেশিরভাগ আসে হচ্ছে, মেজরিটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন, প্রতিস্থাপন, প্রশমন, এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ফলো করা হয়, ঠিক আছে? এখন রাসায়নিক সমীকরণ কাকে বলে? আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যারা, তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট। আবার যারা রাসায়নিক বিক্রিয়ায় এই বিক্রিয়ক বা রিঅ্যাক্টেন্ট বিক্রিয়া করার ফলে যা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা যারা অংশগ্রহণ করে সেই বিক্রিয়ক সমূহ এবং ওই বিক্রিয়কগুলো বিক্রিয়ার ফলে যা উৎপন্ন করছে সেই উৎপাদ বা প্রোডাক্ট গুলোকে আমি যদি একটা সমীকরণ আকারে লিখে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করি, তখন সেইটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। সেটাকে কি বলা হবে? রাসায়নিক সমীকরণ। পরীক্ষার হলে কি আমি এত বড় কিছু লিখতে পারবো? না। আমি পরীক্ষায় কিভাবে লিখতে পারি? যে সমীকরণের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ সমূহকে একটি সমীকরণের আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তারপর তুমি একটা বিক্রিয়া দিয়ে দিলা, বাস। এখন রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী, এই নিয়মাবলীগুলোর মধ্যে স্টেপ বাই স্টেপ তোমাকে আসতে হবে। কিরকম? আমি যদি বলি, ধরো 1 নম্বরে এভাবে চিন্তা করবে, একটা বিক্রিয়া লেখার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে ধরো আমি যদি বলি কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। কি কি? কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথম স্টেপস হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক সমূহকে বাম পাশে লেখা হয় এবং উৎপাদ সমূহকে ডান পাশে লিখতে হয়। ভালো কথা। যদি বিক্রিয়ক বা উৎপাদের সংখ্যা বেশি হয়, একের অধিক হয়, তাহলে তাদের মধ্যে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। 2টা পয়েন্ট হয়। 3 নাম্বার পয়েন্ট, বিক্রিয়ক বা উৎপাদ সমূহের পাশে তুমি তাদের ভৌত অবস্থা লিখতে পারো, বা বিক্রিয়ক উৎপাদের পাশে ভৌত অবস্থা লিখতে হয়। ভৌত অবস্থা বলতে কি বোঝায়? ভৌত অবস্থা বলতে বোঝায় সেই পদার্থটা কি অবস্থায় আছে, কঠিন, তরল না গ্যাসীয়। তোমরা হয়তো বইয়ে কখনো খেয়ালই করো নাই, দেখবা বিক্রিয়াগুলোর শেষে এখানে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে জি লেখা থাকে, কোনটার ক্ষেত্রে এস লেখা থাকে, কোনটার ক্ষেত্রে এল লেখা থাকে। মূলত এস যেটা লেখা থাকে, এস দ্বারা বোঝায় সলিড, এল দ্বারা বোঝায় লিকুইড এবং জি দ্বারা বোঝায় হচ্ছে গ্যাস। তাহলে কি করলাম? ভৌত অবস্থা লিখতে হয়। 3টা গেল। 4 নাম্বার পয়েন্টে হচ্ছে এই বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের মাঝে তীর চিহ্ন ব্যবহার করা হয়। বিক্রিয়ক এবং উৎপাদ সমূহের মাঝে তীর চিহ্ন ব্যবহার করা হয়। 5 নাম্বার পয়েন্টে যাই লিখবো, তীর চিহ্নের পরিবর্তে অনেক সময় সমান চিহ্ন ব্যবহার করা যায়। তবে সমান চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে আমাকে অবশ্যই উভয় পাশে বলতে কি বোঝায়? সমান চিহ্নের উভয় পাশেই পরমাণু সমূহের সংখ্যা সমান করতে হবে। এইটুকু লিখলেই যথেষ্ট। কয়টা পয়েন্ট বলছি দেখো, তাও 5টা হয়ে গেছে। বিক্রিয়ক বাম পাশে, উৎপাদ ডান পাশে। বিক্রিয়ক বা উৎপাদ ডাবল হইলে বা একের অধিক হইলে মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক এবং উৎপাদের পাশে তাদের ভৌত অবস্থা লিখতে হয়, তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে পরমাণুর সংখ্যা সমান করতে হবে। এইটা ছিল রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী। আসো তারপরে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। সংযোজন। কি বিক্রিয়া আছে? সংযোজন বিক্রিয়া। দেখো, যোজন মানে কি? যোজন মানে হচ্ছে যোগ করা। তাহলে সংযোজন মানে হচ্ছে 2টা জিনিসকে তুমি একটা জায়গাতে যুক্ত করবা। এই ব্যাপারটা কেমন? তুমি যখন 2টা মৌলকে একসাথে যুক্ত করে একটা বা একের অধিক মৌলতে পরিণত করবা, তখনই সেটাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। একদম যদি ম্যাক্সিমাম যা দেখো তা সবই সংযোজন বিক্রিয়া। হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? পানি। কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড। এই যে বিক্রিয়াগুলা, এইগুলাকে কি বলা হয়েছে? সংযোজন বিক্রিয়া। আমি আরেকটা দেখাই, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম কার্বনেট। এই প্রত্যেকটা বিক্রিয়া কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়া এখানে কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে
সংজ্ঞাকারে বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি মৌল বা যৌগ পরস্পর বিক্রিয়া করে এক বা একের অধিক উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। এই জায়গাটাতে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো সময় তোমার পরীক্ষাতে সংযোজন বিক্রিয়া কাকে বলে এইটা আসবে না। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় তোমাকে যে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকে তোমাকে এরকম কিছু এক্সাম্পল দিয়ে দিবে। বিভিন্ন বিক্রিয়া দিতে পারে, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, যে কোনো বিক্রিয়া দিতে পারে। তোমাকে বলে দিবে এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এবং কেন। তখন তোমাকে সেই বিক্রিয়াটা লিখতে হবে এবং কেন এটা সংযোজন বা কেন এটা বিয়োজন সেটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? ওকে, এইবার এইটার সাথে আরেকটা পার্ট আমি একটু এখানে দেখাই, সেটা হচ্ছে সংশ্লেষণ। তোমরা এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এইখানে এটা কি যৌগ, কার্বন ডাই অক্সাইড কি যৌগ, বাট তুমি যদি হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আর অক্সিজেন এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখো, এখানে প্রত্যেকটাই কি মৌল। হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেনও কি একটা মৌল। সংযোজন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ভালো করে বুঝো, সংযোজন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যদি বিক্রিয়কগুলো মৌল হয়, কি হয়? মৌল হয়, তখন সেটাকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। কি বলা হবে? সংশ্লেষণ বিক্রিয়া। কি হবে? সংশ্লেষণ বিক্রিয়া। কার্বন আর অক্সিজেন দেখো, এটা একটা মৌল, এটা একটা মৌল, তাহলে কি হবে? সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু যদি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কগুলা মৌল বা যৌগ যদি একটাও যৌগ থাকে, তাইলে সেটা কি হবে? শুধু সংযোজন বিক্রিয়া হবে, সেইটা আর সংশ্লেষণ বিক্রিয়া হবে না। সেটা কি হবে না? সংশ্লেষণ বিক্রিয়া হবে না। আর একটু বুঝো, এরা তিনজনই সংযোজন বিক্রিয়া, এরা তিনজনই কি সংযোজন বিক্রিয়া, কিন্তু এর মাঝে আমি শুধুমাত্র প্রথম দুইটা বিক্রিয়াকে আলাদা করে সংশ্লেষণ বিক্রিয়া বলতেছি, কারণ এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র মৌল সমূহ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, কোনো যৌগ নাই। তাই এই দুইটা বিক্রিয়াকে আলাদা করে আমি সংশ্লেষণ বিক্রিয়াও বলতে পারি। তাইলে কি স্যার, এই বিক্রিয়াটা কয়টা ভাগের মধ্যে পড়ছে? এই বিক্রিয়াটা এটা দুইটা ভাগের মধ্যেই পড়ছে। এইটা একে তো সংযোজন বিক্রিয়া এবং পাশাপাশি সংশ্লেষণ বিক্রিয়া, এইটাও সংযোজন বিক্রিয়া তার পাশাপাশি সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু এইটা কি? এইটা শুধুমাত্র সংযোজন বিক্রিয়া, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। তার মানে তুমি যদি এরকম ভাবে 10টা এই সংশ্লেষণ বিক্রিয়া দেখাও, তারা কিন্তু প্রত্যেকে সংযোজন বিক্রিয়াই হবে। মানে সংশ্লেষণ বিক্রিয়া হওয়ার পাশাপাশি তারা আবার সংযোজন বিক্রিয়া হবে। এই জন্যই একটা লাইন আসে এরকম যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। ব্যাখ্যা করো। তখন তোমাকে এই যে সুন্দর করে এভাবে ব্যাখ্যা করতে হবে। এই কোশ্চেনটা অনেক বেশি আসে, সংযোজন এবং সংশ্লেষণ। ওকে, ফাইন। এরপরে আমরা আবার দেখবো যেটা, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। দেখো, বিয়োজন প্রথমত হচ্ছে, বিয়োজন মানে কি? বিয়োজন মানে হচ্ছে ভেঙে যাওয়া। অর্থাৎ যে বিক্রিয়ার ক্ষেত্রে তোমার দেখবা এই বাম পক্ষে উদ্দীপকে এরকম একটা যৌগ থাকবে এবং এই একটা যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌল বা যৌগ উৎপন্ন করবে, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। এইরকম যেগুলো দেখবা তাদের প্রত্যেকেই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। দেখো, বাম পাশে একজন ছিল, সেই একটা কি হয়েছে? বাম পাশে একটা ছিল, ঠিক না? সে একটা পরে কি হয়েছে? সে একটা পরে ভেঙে গেছে, কয়টা হয়েছে? দুইটা হয়েছে। তাহলে এটা কি হইলো? এটা হইলো তোমার বিয়োজন বিক্রিয়া। এটা কেমন বিক্রিয়া হইলো? সরি, তাহলে এইটা হলো তোমার বিয়োজন বিক্রিয়া। ওকে, এরপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো ক্লাসে অনেক ইন ডিটেইলস বুঝাইছি, ঠিক না? এখন জাস্ট একটু সামারি দেখানোর জন্য। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বলছিলাম
প্রতিস্থাপন মানে কি? একজনকে সরাই দিয়ে তার জায়গাটা অন্য কেউ দখল করা। এই পৃথিবীতে যে শক্তিশালী সে সবসময় ভালো জায়গাটা দখল করে বসে থাকে, এটাই জগতের নিয়ম। তুমি এই রেসে দুর্বল হবা, তুমি এই দুর্বলতা যে কোনো ভাবে হতে পারে, তুমি ফিজিক্যালি হইতে পারো, মেন্টালি হইতে পারো, মেধায় হইতে পারো। ধরো তুমি পড়াশোনা করতে আসছো, এখন তুমি যত যাই বলো না কেন, ঠিক আছে, এগুলার কোনো এক্সকিউজ এই দুনিয়া অ্যাকসেপ্ট করবে না, এটাই সঠিক। কোনো কিছু এই দুনিয়া অ্যাকসেপ্ট করবে না যে আমি পড়তে পারি নাই, আমি ঘুমাইছিলাম, আমার মাথায় কাজ করে না। খুব ভালো কথা, তুমি পারো নাই, কি হয়েছে? তুমি পারো না এর জন্য যে আরেকজন পারবে না তা কিন্তু না। তোমারই ক্লাসমেট, সেই আবার এই জিনিসগুলো একদম পানির মতো পরিষ্কার করে পড়াশোনা করে পরীক্ষায় লিখে ফার্স্ট হইতেছে। 9, 10 এসএসসি, ইন্টারমিডিয়েট একদম ধামায়া পড়ায়, মানে ফাটাই দিয়ে মনে করে পরে ভার্সিটিতে চান্স পাইছে, লাইফ শাইন করতেছে। তার মানে সে মেধাই তোমার চাইতে ভালো, আবার তুমিও হয়তো তার চাইতে ভালো, তুমি আর অনেক ফাটাই দিচ্ছ। ইট ডিপেন্ডস অন ইউ। এন্ড যে এই রেসে ভালো করতে পারবে, যে কোয়ালিটি সম্পন্ন বেশি, সে তার জায়গা থেকে আগায় যাবে এবং দুর্বলকে সে সরাই দিবে। এইটাই হচ্ছে খেলা। তার মানে শক্ত হইতে হবে এবং তোমার যে লাইন, সেই লাইনটাতে তোমাকে স্ট্রং হইতে হবে, আগাইতে হবে। তো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সেম কাহিনীটা ঘটে। এরা যারা আছে মৌল বা যৌগ, এরাও এদের মধ্যেও সবল আছে, দুর্বল আছে। এরা কি করতে পারে? এরা তোমার কি বলে এটাকে, দুর্বল যে মৌল আছে তাকে সরাই দিয়ে সেই জায়গাটাই নিজে বসে পড়ে। এখন কথা হচ্ছে, স্যার কোনটা সবল কোনটা দুর্বল, এইটা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, এটা 9, 10 এ আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই, জানার জন্য জেনে রাখো। সেটা হচ্ছে ওকে, এই কয়টা দেখে রাখো, ঠিক আছে? সবার উপরে অবস্থান কার? পটাশিয়াম। এইটাকে বলা হয় তোমার সক্রিয়তার সিরিজ। কি বলা হয়? সক্রিয়তার সিরিজ। এই যে তোমরা দেখো অনেক সময় যে দুজন বিক্রিয়া করতেছে, পরে কি হয়েছে, একে সরাই দিয়ে বসে পড়ছে, তখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে স্যার এই সরাই কি জন্য দিল? এই সিরিজের উপর বেসিস করে। এই সিরিজে যার অবস্থান যত উপরে সে তত বেশি শক্তিশালী। পটাশিয়াম সবার উপরে অবস্থিত, তার মানে পটাশিয়াম সবচেয়ে বেশি শক্তিশালী। দেন সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাস, লেড। ওটা কি? লেড। ওকে, এইভাবে। এখন ধরো আমি যদি দেখাই, তোমরা সবাই দেখছে, একটাই উদাহরণ দেওয়া আছে, এখন পরীক্ষার আগে প্যাচ লাগানোর দরকার নাই। ধরো জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, এই উদাহরণে লিখবা, কারণ পরীক্ষার আগে তোমার স্পেশালিস্ট হওয়া যাবে না। তাহলে পরে কি হয়? জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন আছে হচ্ছে দুর্বল, সবচেয়ে দুর্বল, ঠিক আছে? পরে কি করছে? এই জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিছে, সরাই দিয়ে এই সালফেট আছে, সালফেটের সাথে জিঙ্ক যুক্ত হয়ে গেছে। এইটাই নিয়ম, এইটাই নিয়ম। কারণ এইখানে যারা থাকে এরা হচ্ছে নিউট্রাল কন্ডিশনে থাকে। এদের খেলা হইতেছে এরকম যে ভাই আমি আসি, মানে আম, জাম, কলা, লিচু কে আসতো তা আমার দেখার কোনো দরকার নাই, যে বেশি কোয়ালিফাইড, যে বেশি যোগ্য, আমি তার সাথে যুক্ত হয়ে যাব, হিসাব শেষ। ঠিক আছে? বুদ্ধিমানের জন্য কি ইশারায় যথেষ্ট। ওকে, তার মানে কি হইতে হবে? তোমাকেও মানে তোমার রিয়েল লাইফ পার্সপেক্টিভে তুমি যদি তোমার জীবনটা সেইভাবে মানে আগাইতে চাও, তাহলে তোমাকেও তোমার লাইফেও ঠিক এই জিঙ্ক টিঙ্ক এদের মতোই হইতে হবে। তুমি যদি হাইড্রোজেনের মতো হও, ঠিক আছে, তাহলে দেখবে জিঙ্ক এসে সরাই দিতেছে, অ্যালুমিনিয়াম এসে সরাই দিতেছে, ম্যাগনেসিয়াম এসে সরাই দিতেছে। তুমি খালি কি করবা? যুক্ত হবা, আলাদা হবা, যুক্ত হবা, আলাদা হবা, যুক্ত হবা, আলাদা হবা। বাট তোমাকে এই জিঙ্কের মতো হইতে হবে, ঠিক আছে, পটাশিয়ামের মতো হইতে হবে, যে ভাই আমি বসছি, আমাকে সরাই দেওয়ার ক্ষমতা কারো নাই। ফাইন। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অধিক শক্তিশালী কোন একটি মৌল তুলনামূলক কম শক্তিশালী বা তুলনামূলক দুর্বল কোন একটি মৌলকে সরিয়ে সেই জায়গায় নিজে যুক্ত হয়ে নতুন একটি যৌগ প্রতিষ্ঠিত করে বা গঠন করে, তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমি তো বললাম যে সংজ্ঞা যাবে না, তোমাকে এরকম দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে যে এটা কি ধরনের বিক্রিয়া এবং কেন ব্যাখ্যা করো। তুমি তখন ব্যাখ্যা করবা, জিঙ্ক শক্তিশালী, যদি পারো, ঠিক আছে। যদিও তোমাদের ক্লাসে এই টাইপের মানে কি বলে ব্যাখ্যা কেউ দিবে বলে আমার মনে হয় না, তারপরেও যদি এই সিরিজটা দেখাইতে পারো এবং লিখতে পারো যে এটা হচ্ছে সক্রিয়তার সিরিজ এবং এই সিরিজ অনুসারে এর অবস্থান উপরে, এর অবস্থান নিচে, তাই একে সরাইতে করতে পারো। স্যার হাইড্রোজেন তো এই সিরিজেই নাই, কারণ ও সবচাইতে দুর্বল, ও সবচাইতে দুর্বল,
ঠিক আছে, এখন এটা মনে রাখতে পারবা কেমনে? এটা মনে রাখার ছন্দ আছে, আরো নিচে কিছু মৌল আছে। যাই হোক, আপাতত এইটুকু মনে রাখতে পারো। আমরা এভাবে মনে রাখছি, কে না কে ম্যাকগাইভার এলো যেন। কে না কে, কে না কে, দেখো কে না কে ম্যাকগাইভার এলো যেন, MGLZN, এরকম করে 6টা মনে রাখতে পারো। তোমার জন্য এই 6টা এবং লাস্টে ফেরাস, এই 7টা মনে রাখলে তোমার জন্য A+। কে না কে ম্যাকগাইভার এলো যেন, যেহেতু এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে, এবং আমার কাছে কেন জানি মনে হয় এই কোশ্চেন গুলাই দিবে, এবং এই চ্যাপ্টারের এই কোশ্চেন গুলোতে তুমি এই সিরিজটা ইউজ করতে পারলে অন্যদের চাইতে তুমি মার্ক বেশি পাবা। এখন কথা হইতেছে স্যার মার্কই থাকে কোশ্চেনে 3 না হয় 4টা, আমাকে 6 দিবে? 6 দিবে না। কিন্তু ধরো আমি যখন খাতা দেখতেছি এজ এ টিচার, আমি যখন তোমাদের খাতা দেখি, ঠিক তো অন্য টিচাররাও খাতা দেখে। ফ্যাক্টরটা কি হয়, ধরো আমি একটা খাতা দেখতেছি, দেখতে মানে প্রথমে শুরু করার পর যখন দেখবো যে এই টাইপের কোনো এক্সেপশনাল জিনিস সে ইউজ করছে, তার মানে আমার তখন ফিল হয় অটোমেটিক যে আচ্ছা এই স্টুডেন্টটা জানে, এ ভালো জানে, ঠিক না? তখন অটোমেটিক মানে যে সাবকনসিয়াস মাইন্ডে আবার তৈরি হয়ে যায় যে এই স্টুডেন্টটা খুব ভালো পড়ছে, ভালো জানে, তার ইফেক্ট পড়ে এই কোশ্চেনে মার্ক দিতে না পারলেও পরবর্তী কোশ্চেন গুলাতে। তখন হয়তো আমি যাই দেখবো যে একটু খারাপ লিখছি, কিন্তু ওই যে আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে তুমি ভালো পারো, তখন কি হয় ওইখানে মার্কের ইফেক্ট পড়ে। টিচারকে তুমি যখন, আমাদের সমস্যা কি, আমরা যখন খাতা লিখি পরীক্ষায়, তুমি যখন লেখো তখন তুমি কি করো, তুমি তোমার জায়গা থেকে লেখো যে হ্যাঁ আমি লিখে দিলাম আমাদের দেশের নাম বাংলাদেশ, এই সেই ভুং ভাং বুঝাই দিয়ে ছেড়ে দাও, খাতা ভরে লিখে আসো এবং চিন্তা করো যে টিচার দেখবে খাতা ভরা লেখা আছে মার্কস দিবেন না। আর এখন তো তোমরা দেখছো যে কি পরিমাণ খাতা দেখাই কড়াকড়ি করছে বোর্ড, এইচএসসিতে প্রায় 42% ফেল, মানে 100 জনে 42 জন ফেল করছে। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এরকম রেজাল্ট হয় নাই, এবং বুঝাই যাইতেছে সামনে আরো কঠিন সিচুয়েশন আসবে। তার মানে ভুজুং ভাজুং লেখা লাভ নাই, এবং তোমাকে ওই জায়গাটাতে এক্সাক্ট অ্যান্সার লিখতে হবে, এক্সেপশনাল কিছু লিখতে হবে, লেখার পরে ফিল করাইতে হবে যে অ্যাজ এ টিচার যিনি আমার খাতাটা দেখতেছেন উনি যেন খাতাটা দেখার সময় ফিল করে যে না এই স্টুডেন্ট জানে। ওই যে আমাদের সময় একটা কথা ছিল, ধরো আমি তো এগ্রিকালচার স্টুডেন্ট ছিলাম, আমাদের একটা সাবজেক্ট ছিল হচ্ছে সয়েল সায়েন্স। তো ধরো একদিন একজন স্টুডেন্টকে স্যার জিজ্ঞাসা যে সয়েল সায়েন্সের ডেফিনেশন বলো, তখন বলতেছে যে ধরো এরকম, সয়েল সায়েন্স ইজ এ সায়েন্স দ্যাট ইজ কল্ড সয়েল সায়েন্স, দ্যাট ইজ আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ সয়েল সায়েন্স, দ্যাট ইজ কল্ড সয়েল সায়েন্স। মানে এই যে এই টাইপের জিনিসপাতি লিখলে পরে কোনো লাভ নাই, মানে তোমাকে এক্সাক্ট অ্যাকুরেট টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? সো এইটা যদি অ্যাড করতে পারো তাহলে তোমার জন্য সেটা খুবই ভালো হয়। তাহলে আমরা সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন এই জিনিসগুলো আমরা শিখলাম, প্রতিস্থাপন শিখলাম। প্রতিস্থাপন সিরিজ আসলে পরে আবার সংযোজন বিক্রিয়ার উদাহরণ দিচ্ছ, সেই জায়গায় আবার এই সিরিজ দেখায় না, এই সিরিজ দেখাবা সক্রিয়তার সিরিজ অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে। সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন শিখলাম। এরপর আছে হচ্ছে দহন। এ মনে করো সবচাইতে সহজ, যে কোনো কিছুর সাথে ইভেন যদি দেখো যে আমি এখানে আছি প্লাস দিয়ে আমার পাশে অক্সিজেন আছে, কি আছে? অক্সিজেন আছে, তাইলে আমার এই বিক্রিয়াটাকে বলা হবে দহন বিক্রিয়া। তার মানে যে কোনো কিছুর সাথে বিক্রিয়াকেই বলা হয়, সরি অক্সিজেনের সাথে যে কোনো কিছুর বিক্রিয়াকেই বলা হয় দহন বিক্রিয়া। এরপরে আছে প্রশমন বিক্রিয়া। মূলত তোমার প্রতিস্থাপন, প্রশমন এন্ড হইতেছে তোমার সংযোজন, এই 3টা বিক্রিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। সংযোজন, প্রতিস্থাপন, প্রশমন। দহন, বিয়োজন এগুলা এতটা ইয়ে না। প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাসিড আর ক্ষার এই দুজন পরস্পর বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। কথা হইতেছে সামনে পরীক্ষা, তুমি যদি সারা জীবনের মতো মনে করো ওই চিন্তা করো যে আমাকে হচ্ছে অ্যাসিড হিসেবে কি বলা যেতে পারে এটাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষার হিসেবে যে একটা এক্সাম্পল আমরা শিখছি, ঠিক না? লবণের সরি ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পরে যায় সোডিয়াম ক্লোরাইডের পানি উৎপন্ন করছে, এই একটা বিক্রিয়া শিখছে, এই একটাই আসবে, আমি লিখবো না, পরীক্ষায় এত জিনিস দিবে না। এই জন্য আমাকে যেটা খেয়াল করতে হবে, কেন বুঝবো না তুমি জানো? কারণ পরীক্ষায় যে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের ক্ষেত্রে ধরো এরকম দিবে, 1 নম্বরে দিল যে হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান পানি, 2 নম্বরে যে ধরো দিবে CH3COOH প্লাস সোডিয়াম
ক্লোরাইড, এই টাইপের। এখন কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন কথা হচ্ছে এই যে যখন এই টাইপের গ্যাঞ্জাম গুলা দিবে CH3 C2H5 এই টাইপের জিনিসগুলো দিবে, অথবা কি করতে পারে এরকম দেয় অনেক সময় ভিনেগার, চুন, তখন তুমি কি করবা? এইগুলা দিলে তো এক চান্সে, বাট ফ্যাক্ট হইতেছে এটাই সত্যি যে এত ইজি জিনিস তুমি পাবা না, দিবেও না এত জিনিস, আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, তোমাকে দিবে এই যে এগুলা CH3 C2H5 এই ক্যাটাগরির জিনিস, তোমাকে দিবে ভিনেগার কি, চুন কি, ভিনেগার আর চুন বিক্রিয়া করছে, এটা কি ধরনের বিক্রিয়া, স্টেপ বাই স্টেপ আসি। এই টাইপের গুলোর ক্ষেত্রে আমরা কি করব? এরকম বড় বড় যেগুলো থাকবে, ঠিক আছে, তুমি বুঝতেছো না যে এটা কি ধরনের বিক্রিয়া। প্রথমত যখন তুমি এই টাইপের জিনিসগুলো দেখবা বড় বড়, তখন ধরে নিবা এগুলা সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন কোনোটাই না। এগুলা কি? কোনোটাই না। আবারও বলি, এই যে CH3 COOH C2H5OH এই টাইপের যত কিছু দেখবা এক চান্সে প্রথমে কথা ধরে নিবা এরা সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন কোনোটাই না। তাইলে কি হইতে পারে? আমি যদি একদম সোজাসুজি বলি, তোমার ক্লাসের ক্ষেত্রে এইটাই সঠিক যে এই টাইপের যা আসবে সব হবে প্রশমন বিক্রিয়া। কি হবে? প্রশমন বিক্রিয়া। কথা হচ্ছে স্যার কেমনে? কারণ হচ্ছে এইখানে তুমি এই যে দেখতেছো না COOH, এই যে OH, এটা না অ্যালকোহল থাকলে ক্ষার হয়, এই COOH এই জিনিসগুলো অ্যাকচুয়ালি জৈব যৌগ। এগুলা কি? জৈব যৌগ। আর যখনই এই COOH থাকে তখনই সেইটা হয়ে যায় অ্যাসিড। কি হয়ে যায়? অ্যাসিড। এখন প্রথমে যখন একটা অ্যাসিড উল্লেখ করা থাকে তারপরে মাস্ট একটা ক্ষার থাকবে। এখন কথা হইতেছে ধরো তুমি আরো 4 লাইন সামনে অ্যাডভান্স, তুমি মানে কি বলে এটাকে, সরি, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না যে না স্যার বলছে প্রশমন বিক্রিয়া আমি মানলাম না, তাহলে তুমি কি করতে পারো? আমি তো এইটুকু বুঝলাম যে COOH বা OOH এইটা মূলত অ্যাসিডের সংকেত। ঠিক আছে, জৈব যৌগ যখন পড়বা ক্লাস 9-এ তখন বুঝবা। ঠিক আছে, এইটা থাকলে অ্যাসিড হয়, এইটা তুমি শিওর থাকো, বিশ্বাস করো আমাকে। ঠিক আছে, এখন অ্যাসিড স্যার বুঝলাম, ক্ষার কেমনে বুঝবো? ক্ষার বুঝতে গেলে দেখবা তার শেষে OH আছে, ঠিক না? OH থাকলে সেটা কি হয়? ক্ষার হয়। কোশ্চেনে ভালো করে ফলো করলেই দেখবা প্রথমে এরকম COOH আছে, তারপরে OH আছে, তার মানে সেটা একটা অ্যাসিড এবং একটা ক্ষার। এই দুজন বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ওই পাশে যে লবণ আর পানি উৎপন্ন করবে। তাহলে এটা কি হবে? একটা প্রশমন বিক্রিয়া হবে। ধরো তোমার বিক্রিয়ায় এই রকম টাইপের জিনিস দিয়ে দিছে কিন্তু উৎপাদে দেয় নাই। উৎপাদে কি দিছে? A যোগ B। আচ্ছা, আমি ধরো একটা এভাবে লিখি, ধরো এই যে বড় সংকেত টঙ্কেত দিয়ে লিখে দিছে, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে ক্ষার। এই দুইটার সংকেত দেওয়া আছে, বাট এই পাশে যাওয়ার পরে A যোগ B লিখে রাখছে, এবং তারপর তোমাকে বলছে যে A কোন ধর্মের, B কোন ধর্মের, লেখো এই সেই ব্যাপার স্যাপার বা কি ধরনের বিক্রিয়া। এখন তুমি তো এই বিক্রিয়াগুলো তোমরা পারবা না, এইটাই স্বাভাবিক ব্যাপার। তুমি 95% স্টুডেন্টই তোমরা পারবা না, তখন তোমাকে কি করতে হবে? অন্তত পক্ষে লিখে তো আসতে হবে। মার্ক আছে 4, আমি যদি লিখতে পারি এটা একটা প্রশমন বিক্রিয়া, আমার 1 মার্ক কনফার্ম। আমি যদি এটা ধর্ম লিখতে পারি আর একটু বেড়ে গেল, আমার তো 4-এ 6 পাওয়ার দরকার নেই। আমি যদি 4-এ 2-3 পাই, অন্তত যেটা একেবারেই পারি না সেইটাতে, তাও তো আমার লাভ। তখন আমি কি করব? আমি কি জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে। কিছুই না পারলে আমি লিখবো প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার যেহেতু ছিল বিক্রিয়া করছে, সো এই A যেটা উৎপাদ তার ধর্ম সে হবে লবণ, এবং B যেটা সেটা হবে পানি। অন্তত এইটুকু লিখতে পারবো, বাস। তাইলে কথা হচ্ছে প্রথমে যেটা বললাম 1 নম্বরের ক্ষেত্রে এই কি বলে এটাকে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে 3 টাইপের আসতে পারে। 1 নম্বরে এই টাইপের যেটা তোমার কমন, 2 নম্বরে আসতে পারে এই সংকেত দিয়ে আজগুবি জিনিস, 3 নম্বরে আসতে পারে এই সংকেত না দিয়ে তোমাকে ধরো যে নাম লিখে দিবে ভিনেগার, চুন, এইগুলা। এখন কথা হচ্ছে স্যার এইগুলা থাকলে কি করব? সত্যি কথা হচ্ছে এইটাই যে এইগুলা থাকলে কিছু করার নেই। এখন তোমাকে এই সংকেতগুলা জানতে হবে। তুমি কি কি সংকেত জানবা? ভিনেগারের সংকেত জানতে হবে, বেকিং সোডা, কুকিং পাউডার একই জিনিস আর কি, এটা জানতে হবে।
এখন ভিনেগারের সংকেত কি? ভিনেগার হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা হচ্ছে ভিনেগারের সংকেত, ঠিক আছে। এর আরেক নাম কি? এর আরেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। চুন জানতে হবে, চুনের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। বেকিং সোডা বা কুকিং পাউডার সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট। এই যেগুলো লিখছি আমি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই কয়েকটা জানলে আশা করি যে আর সমস্যার কথা না, ঠিক আছে। ভিনেগার, বেকিং সোডা, কুকিং পাউডার, চুন। ওকে ওকে, তাহলে ছিলাম কই জানি আমরা? ও আচ্ছা, প্রশমন বিক্রিয়া, সংযোজন, সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, প্রশমন। ওকে ফাইন। এরপরে আরেকটা জিনিস আমাদের এখানে লেখা ছিল, সেটা হচ্ছে তোমার এই যে, তাইলে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, রাসায়নিক বিক্রিয়ার এগুলো আছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণটা একটু দেখাই। আমার বিশ্বাস তোমরা সবাই জানো, তারপরেও জাস্ট একটু মনে রাখবা, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একটা পাত্র ব্যবহার করব, যেই পাত্রে দুইটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকবে। এর নাম কি? ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ঠিক আছে। আচ্ছা, এই ইলেকট্রোড বা তড়িৎদ্বার দুইটার একটাকে বলা হয় ক্যাথোড এবং আরেকটাকে বলা হয় অ্যানোড। মনে রাখবা, ক্যাথোড হচ্ছে মাইনাস চার্জ বিশিষ্ট আর অ্যানোড হচ্ছে প্লাস চার্জ বিশিষ্ট। এটা হচ্ছে কি বলে এটাকে, জেনারেলি বা নরমাল স্ট্রাকচার, তড়িৎ বিশ্লেষণ করার এটা হচ্ছে স্ট্রাকচার। দেন এই ইলেকট্রোড দুইটাকে এরকম একটা ব্যাটারির সাহায্যে কি করবা? কানেক্টেড করে দিবা। ভালো করে বুঝো, পরীক্ষার হলে তোমাকে কি বলতে পারে? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখাও, যে কোনো এরকম যেইটাই দিক না কেন, যেইটাই দিক না কেন, তোমার কিচ্ছু যায় আসে না, ফর্মুলা একই। তুমি কি লিখবা? মনে করি তড়িৎ বিশ্লেষণের একটি পাত্র নেওয়া হয়েছে, সেখানে দুইটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছে, যার একটা হচ্ছে ক্যাথোড এবং একটা হচ্ছে অ্যানোড। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এতে দুই প্রান্তকে একটি মেকানিক্যাল ওয়্যার বা তারের সাহায্যে কানেক্টেড করে দেওয়া হয়েছে। এরপরে এইখানে তোমাকে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করতে বলবে, তুমি তাহলে নিচে দেখাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম ক্লোরাইড কেমনে দেখাবা? বিষয় হচ্ছে, তুমি যখন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করবা, তখন এই জায়গাটাতে সোডিয়াম ক্লোরাইড দিয়ে তুমি যে ব্যাটারিতে চার্জ দাও বা ধরো যে এর মধ্যে বিদ্যুৎ চালনা করো, তখন সোডিয়াম ক্লোরাইড কি হবে? দুই ভাগে ভাগ হবে, একটা হবে সোডিয়াম প্লাস, একটা হবে ক্লোরিন মাইনাস। কোশ্চেন হইতেছে সবসময় কি স্যার সোডিয়াম আর ক্লোরিন উৎপন্ন হবে? এখন তোমাকে যদি সোডিয়াম ক্লোরাইড না দিয়ে অন্য কোনো কিছু দেয়, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিছে, যেইটাই দিক না কেন, তুমি এই প্রথমটাকে ভাঙে প্লাস লিখে দিবা, পরেরটাকে ভাঙে মাইনাস লিখে দিবা। প্রথমটাকে প্লাস লিখে দিবা, পরেরটাকে মাইনাস লিখে দিবা। ইনাফ। আমি মূলত চেষ্টা করতেছি আজকের ক্লাসে তুমি পরীক্ষায় কেমনে একটু ভালো মার্কস তুলতে পারো, ফল্ট কোন জায়গাতে হইতে পারে, কমন না পাইলে টেকনিক গুলো কেমন হইতে পারে, বাস এবার একটু ফলো করো। এই যে ক্যাথোড, ক্যাথোডের কি চার্জ আমি বলছি? মাইনাস চার্জ। তাহলে সোডিয়াম কোন দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। ক্লোরিনের কি চার্জ? মাইনাস। অ্যানোড কি চার্জ? প্লাস। তাহলে মাইনাস প্লাসে কি হবে? অ্যানোড কই যাবে? ক্লোরিনের দিকে যাবে। কথা হইতেছে যাওয়ার পর আসলে কি হয়? এখন তুমি লিখবা এইভাবে যে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া। দেখো, এই যে সোডিয়াম প্লাস ছিল, ঠিক না? সোডিয়াম প্লাস ও গেল কই? ও গেছে হচ্ছে ক্যাথোডে গেছে। সোডিয়াম প্লাস মানে কি? ওর মধ্যে কি ইলেকট্রন বেশি আছে জন্য প্লাস হয়েছে, নাকি ইলেকট্রন কম আছে জন্য প্লাস হয়েছে? ইলেকট্রন কম আছে, কারণ কি ও এক ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাস হয়েছে। ভালো কথা। ও কি করবে? এই ক্যাথোডে আসার পরে ওর এক ইলেকট্রন কম ছিল, ও এক ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে? সোডিয়ামে পরিণত হয়ে যাবে। ফাইন। এরপরে অ্যানোডে বিক্রিয়া দেখো। অ্যানোডে বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হবে, এই যে ক্লোরিন মাইনাস, এর মানে কি? মাইনাস হয়েছে কেমনে? এক ইলেকট্রন গ্রহণ করে, ও ঋণাত্মক, ঠিক না? ওর কাছে এক ইলেকট্রন বেশি আছে, ও কি করবে? এই অ্যানোডে আসার পরে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। মানে মেন টার্গেট হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করার মেন উদ্দেশ্য হচ্ছে তুমি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিছো, ওদেরকে যার যার মতো আলাদা করে দুই জায়গায় পাঠিয়ে দেওয়া। তাহলে মাইনাস ইলেকট্রন দিলে পরে কি হবে? একটা ইলেকট্রন ত্যাগ করলো, ও একটা বেশি ছিল, সেখান থেকে ত্যাগ করছে, তখন কি হবে? ডিরেক্ট ক্লোরিন হয়ে যাবে। ক্যাথোডিক বিক্রিয়া, অ্যানোডিক বিক্রিয়া। এবার চিন্তা করো, এইটা চিত্র আকারে ভাষাগত ভাবে ব্যাখ্যা দিতে গেলে 1 পেজ থেকে 1.5 পেজ হয়ে যাবে।
এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। ওকে, তারপরে শুষ্ক কোষ। শুষ্ক কোষের ক্ষেত্রে বেশি কিছু পড়ার দরকার নাই। শুষ্ক কোষের ক্ষেত্রে শুধু পড়বা ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়। অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে জিঙ্ক বা দস্তা, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে কার্বনের দণ্ড, কার্বন। তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় জিঙ্ক বা দস্তা, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কার্বন। রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর, এই বিষয়ে ইন ডিটেইলস নাই, জাস্ট এতটুকু জেনে রাখো যে তুমি যখন রাসায়নিক বিক্রিয়া ঘটাইতেছো, বিক্রিয়ক যেগুলাকে ইউজ করতেছো, এই বিক্রিয়কগুলা বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতে, আমি যদি ব্যাপারটা একটু ব্যাখ্যা করি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে খেলাগুলা কেমনে হয়, এখানে এই যে সোডিয়াম এই হাইড্রোক্সাইডের সাথে এরকম একটা বন্ড আকারে থাকে, আবার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এও এরকম বন্ড আকারে থাকে, এগুলোকে বলা হয় বন্ড। কি বলা হয়? বন্ড। তুমি এদেরকে যখন বিক্রিয়া করাইতে যাবা, তখন এই সোডিয়াম এরকম ভেঙে সোডিয়াম প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, এখানে হাইড্রোজেন প্লাস, এখানে ক্লোরিন মাইনাস, দেন এই সোডিয়াম যাবে ক্লোরিনের কাছে, হাইড্রোজেন আসবে হাইড্রোক্সিলের কাছে। এইরকম না হওয়ার, এরকম ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কি বিক্রিয়া করানো সম্ভব? সম্ভব না। তার মানে আগে ভাঙতে হবে। এখন ভাঙা কি এত সহজ যে মানে দিলাম আর ভেঙে গেল? না, এই ভাঙতে গেলে আমাকে কি করতে হয়? শক্তির দরকার হয়। ভাঙতে গেলে আমাকে শক্তির দরকার হয়। এখন এই শক্তি, ধরো আমি শক্তি দিয়ে ভাঙলাম, ভাঙার পরে তারা যখন এখানে আবার সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করবে, তখন এখানে আবার কি হবে? এই যে সোডিয়াম ক্লোরাইড নতুন একটা বন্ড উৎপন্ন হয়েছে, আবার এইখানে ক্ষেত্রে খেলাটা হয় হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড একটা বন্ড তৈরি হয়েছে, আর এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের একটা দুইটা বন্ড তৈরি হয়েছে। তাহলে এই বন্ডগুলো তৈরি হতেও তোমার শক্তি লাগছে। তাহলে আমি এখানে বন্ড ভাঙলাম, বন্ড ভাঙতে গিয়েও আমার শক্তি লাগতেছে, আবার এই পাশে বন্ড তৈরি হয়েছে, এই বন্ড তৈরি করতে গিয়েও আমার শক্তি লাগতেছে। এইটাই হচ্ছে শক্তির রূপান্তর। এখন ধরো এই বিক্রিয়া যদি এমন হইতো যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এমন একটা ফ্যাক্টর যে আমি কি বলে এটাকে বিকারের মধ্যে দিয়ে দিলাম, আর কোনো কিছু দেওয়া লাগলো না, সরাসরি বিক্রিয়া করে ফেললো এরা, তাইলে কিন্তু আমাকে কি করতে হইলো না, বাইরে থেকে কোনো শক্তি অ্যাপ্লাই করতে হইলো না, এবং তারা পরে একটা স্ট্রাকচার তৈরি করে ফেললো। এখন ধরো আমি দিয়ে বসে আছি কিন্তু কোনো বিক্রিয়া করে না, তার মানে কি ও এভাবে বিক্রিয়া করবে না। ওকে বিক্রিয়া করাইতে গেলে আমাকে হয়তো এক্সট্রা ভাবে টেম্পারেচার, প্রেসার, এই টাইপের অথবা অন্য কোনো প্রভাবক যেটা ওর মধ্যে মিক্সড করলে ও বিক্রিয়া করবে, এই টাইপের কিছু খেলা খেলতে হবে। তার মানে কি আমাকে বাইরে থেকে শক্তি অ্যাপ্লাই করতে হচ্ছে। এই যে বিক্রিয়কের ক্ষেত্রে যে পরিমাণ শক্তি ভাঙতিছে এবং উৎপাদের ক্ষেত্রে যে পরিমাণ শক্তি গড়তিছে, এই শক্তি উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এইটাকেই বলা হয়েছে তোমার শক্তির রূপান্তর। তোমার বইয়ে কি আছে ইন ডিটেলস তুমি ওইভাবে পড়তে যাও না, তাহলে ধরা খাবা। যেটা বললাম এইটা লিখতে পারলে পরেই তোমার ক্লাস অনুযায়ী মোর দেন ইনাফ, যদি তুমি বিষয়টা বুঝতে পারো। আর একবার, বিক্রিয়কের ক্ষেত্রে যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে ভাঙতে গেলে শক্তির প্রয়োজন হয়, এবং এই বিক্রিয়কগুলো ভেঙে নতুন যে উৎপাদ তৈরি করে সেই উৎপাদগুলো তৈরি করতেও শক্তির প্রয়োজন হয়। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের বা উৎপাদ উৎপন্ন করতে যে শক্তির প্রয়োজন হয় এবং বিক্রিয়কগুলো ভাঙতে যে শক্তির প্রয়োজন হয়, তাদের পার্থক্যকে বলা হয় শক্তির রূপান্তর। দিয়ে এইটা লিখে দিবা যে শক্তির রূপান্তর সমান উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। আর জাস্ট এইটা যদি তুমি এই বিক্রিয়া যদি খাতায় লিখে থাকো, সরি এটা না, এই যে পরেরটা মানে এই যে বন্ড আকারে আর কি দেখাইতে হবে, ঠিক আছে? এখানে এইটা না দেখায় তুমি এইটা দেখাবা, মানে এই যে সোডিয়াম এই বন্ড আকারে দেখাবা এবং এই পাশে এই বন্ড আকারে দেখাবা, ফুল মার্কস পাবা তুমি, ফুল। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। ওকে, এবার একটু বলো কি অবস্থা তোমাদের, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি, একজন একজন করে। কারো কোনো কোশ্চেন থাকলে সে আমাকে কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আর কি অবস্থা কমেন্টস করে জানাও, বুঝছো কিনা? স্যার কোন বিক্রিয়াটা দেখাতে বললেন ওটা একবার হাইলাইট করে দেন। ওকে, ওকে এমনি দেখানো যাবে না, আমি কালার করে দিই।
এখানে এই যে বন্ড দেখাইছি না, এই যে হাত এইগুলো সব এখান থেকে আইসা এইটুকু দেখাবা, এইটুকু, মানে এইটুকু লিখে এইটুকু আর ব্যাখ্যা করে লিখো না পরীক্ষার খাতায়, মানে এখানে আমি এটা লিখছি জন্য এভাবে দেখাই দিই, ঠিক আছে? এই বন্ড আকারে দেখাইতে হবে। আর এখানে তুমি দেখাবে যখন, তখন এইটা এইভাবে না দেখায়, এটা অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এরকম। এগুলো উঠো 9 10-এ মজা আছে, এগুলো ভালো বুঝতে পারবা। আফিফা বলছে যৌগমূলক আচ্ছা, যৌগমূলক হচ্ছে আমরা সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করা বলতে বুঝাই বা বুঝি যে যে পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কারণ অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে অণু পরমাণুতে বিশ্লিষ্ট হয়। আর যৌগমূলক যারা আছে এরা দেখবা এই যে এরকম থাকে, CO3 মাইনাস অ্যামোনিয়াম প্লাস, এই টাইপের থাকে, এরকম থাকে। তো এদের ক্ষেত্রে কি করতে হবে, এরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার একটা সোডা বলবো। বুঝি নাই। সোডা 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 কি করবা? আচ্ছা, একজন লিখছে কে না কে, এর পরে বলেন প্লিজ। ওইটা হচ্ছে তোমার সক্রিয়তার সিরিজ, ওইটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো। আমি তোমাকে লিখি কে না কে, কে না কে, এটুকু তো মনে রাখলাম। তারপর হচ্ছে ম্যাকগাইভার এলো যেন। মূলত ম্যাকগাইভার বলতে আমি কি বুঝাইছি, একসময় বিটিভিতে একটা কার্টুন হইতো যেটার নাম ছিল ম্যাকগাইভার, খুব ফেমাস কার্টুন আর কি। ম্যাকগাইভার এলো, এলো মানে কি অ্যালুমিনিয়াম, যেন, যেন মানে কি জিঙ্ক। কে না কে, ম্যাকগাইভার এলো যেন, এরপর আছে হচ্ছে ফেরাস। এই করে মনে রাখলেই তোমার ক্লাসের জন্য ইনাফ। ওকে ঠিক আছে, এবার আমরা দ্রুত কোশ্চেন সলভ করব, ঠিক আছে আমার সাথে সাথে। দেখো, ফেরাস যোগ কপার সালফেট যাওয়ার পরে ফেরাস সালফেট প্লাস কপার, তার মানে কি হয়েছে এখানে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার এই যে ফেরাস, দেখো ফেরাসটা কি করছে, এই কপারকে সরাই দিয়েছে, দিয়ে দেখো কপার আলাদা হয়ে গেছে। এইটা ফলো করতে হবে, দেখবা ও একা একা এখান থেকে যায়, একা একা আলাদা বসে আছে, একা একা আলাদা বসে আছে। তাহলে এটা কি হবে, ফেরাস একে প্রতিস্থাপন করে দিছে, তার মানে এই বিক্রিয়াটা হবে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, কোনটি খাবার সোডার সংকেত, আমি কিন্তু লিখে দিয়েছিলাম ঠিক না? খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এর নাম কি? এর নাম হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। খাবার সোডার নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। এমসিকিউ এর অ্যানসার, এই এমসিকিউ এর ফাইল আমি তোমাদেরকে দিয়ে দিব, কালকে পেয়ে যাবা, টেনশন করার দরকার নেই, ঠিক আছে? তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে কথাগুলো বললাম, যে এইটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এই নামটা লিখে রাখতে পারো, সোডিয়াম বাইকার্বনেট। কোনটির গন্ধ ঝাঁঝালো? এটা মূলত মুখস্থ একটা জিনিস, এটা সালফার ডাইঅক্সাইড। এটা কি? সালফার ডাইঅক্সাইড। এর গন্ধ কেমন? ঝাঁঝালো। মোমের দহনে উৎপন্ন শক্তি কোন প্রকৃতির? একটু খেয়াল করে দেখো, মোমের দহনে উৎপন্ন শক্তি কোন প্রকৃতির? তুমি যদি একটা মোমবাতি জ্বালাও, একটা মোমবাতি জ্বালালে কি হয়, সেই মোমবাতিটা আমাদেরকে কি দেয়? প্রথমত হচ্ছে তাপ দেয়, ঠিক না? আমি উপরে ধরলে কি লাগে? হিট লাগে। আর দ্বিতীয়ত মোমবাতি জ্বালানোর মেন উদ্দেশ্য কি আমাদের? আলো পাওয়া। তার মানে মোমবাতি জ্বালালে আমরা তাপ আর আলো দুইটাই পাই। এখানে বলতেছে দহন। দহন বলতে কি বোঝায়? মোমের দহন বলতে বোঝায় এই যে মোমবাতি, মোমটা বিক্রিয়া করে এই যে তোমাকে তাপ দিচ্ছে, এটা হচ্ছে মোমের দহন বিক্রিয়া, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। এই বিক্রিয়া ফলে আমরা কি কি পাই? তাপ শক্তি, আলোক শক্তি দুইটাই পাই। তাহলে অ্যান্সার হবে ক নাম্বার। আরেকটা কোশ্চেন আছে এরকম, যে মোমবাতি যখন জ্বলে তখন আসলে কয় ধরনের বিক্রিয়া ঘটে বা কয় ধরনের পরিবর্তন সাধিত হয়? মোমবাতি যখন জ্বলে তখন দুই ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং আরেকটা হইতেছে রাসায়নিক পরিবর্তন। একটা ভৌত পরিবর্তন এবং আরেকটা কি? রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনটা? দেখো, ভৌত পরিবর্তনটা হইতেছে মোমবাতি গলে যাচ্ছে, মোমবাতি গলে 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 নিচে পড়ে না, নিচে পড়ে আবার কি হয়? নিচে পড়ে আবার সেটা কিন্তু দেখবে সাদা হয়ে থাকে, এবং পরে আমরা কি করছি ছোটবেলায় এই মোমবাতি গুলাই আবার মানে একসাথে করছি বা জ্বালানোর চেষ্টা করছি, এবং এই মোম আর এই মোম কিন্তু একই জিনিস। তাহলে এটা কি পরিবর্তন হইলো?
ভৌত পরিবর্তন। কিন্তু যেই মোমটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে সেইটা কি করতেছে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করাটাকে বলা হইতেছে দহন। তার মানে এইটা কি হইতেছে, রাসায়নিক পরিবর্তন। সুতরাং মোমবাতি যখন জ্বলে তখন ভৌত এবং রাসায়নিক উভয় ধরনের পরিবর্তনই সংঘটিত হয়। ওকে, এরপরে লিজা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল, অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করলো। ভিনেগারের সংকেত কিন্তু আমি তখন লিখছিলাম, তোমাদের মনে আছে কিনা। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করলো। উদ্দীপকে উল্লেখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটু খেয়াল করো, এখানে তুমি বিকারে কিছু চুন নিছিলা, চুনের সাথে কার বিক্রিয়া করাইছো, ভিনেগারের বিক্রিয়া করাইছো। আমি তোমাকে চুনের সংকেত লিখে দিয়েছিলাম, ভিনেগারের সংকেত লিখে দিয়েছিলাম। তোমরা দেখি কমেন্টস করো যে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, চুন আর ভিনেগার বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। আমি লিখে দিয়েছিলাম কিন্তু যে ভিনেগার কোনটা আর চুন কোনটা। আচ্ছা, এই কোশ্চেন গুলা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তোমাদের জন্য, তারপরেও দিছি যদি পরীক্ষায় বাই চান্স আসে কঠিন হিসেবে। এখানে ও ও ও দেখি, ঠিক আছে, একটা আইডিয়া করো। ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম কার্বনেট আর হইতেছে পানি। ক্যালসিয়াম আমি একটু লিখে দিই, আমি যদি চুনের কথা বলি তাহলে চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ভিনেগার হচ্ছে CH3COOH। একটু কমন সেন্স থেকে চিন্তা করে দেখো কোনটা হবে, একটু মাথা খাটাও। আচ্ছা, এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম অ্যাসিটেট ও পানি। ক্যালসিয়াম অ্যাসিটেট ও কি পানি। দেখো কার্বনেট, এখানে যেটা খেলা সেটা হচ্ছে এই যে কার্বনেট। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এই বিক্রিয়া কেমনি কি, এইসব বিক্রিয়া জৈব যৌগের বিক্রিয়া কোনো ফর্মুলায় মানে না। তবে একটা বিষয় টেকনিক্যালি বোঝা যায় যে কার্বনেট, এখানে বলতেছে কার্বনেট, এখানে কোনো জায়গায় কার্বনেটের কোনো মানে ফর্মুলা আছে, কার্বনেট কোনো জায়গায় বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, অংশগ্রহণই করে নাই। তার মানে পরীক্ষার হলে এরকম যখন বহুপদী সম্পৃক্ত টাইপের কোশ্চেন থাকবে তখন আমাকে এইটাও খেয়াল রাখতে হবে যে উৎপাদে যে দিছে আদৌ ওইটা বিক্রিয়ক বা কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়ার কোনো চান্স আছে কিনা। এখানে কার্বনেট উৎপন্ন হইতে গেলে সেখানে মাস্ট কার্বন ডাই অক্সাইড লাগবে, ঠিক আছে। তারপর কার্বনের সাথে কোনো একটা অক্সিজেন যুক্ত হলে কার্বনেট হইতে পারে। আর তার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কার্বনেট হচ্ছে যৌগমূলক, এ সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, বাট এখানে কোনো জায়গায় কার্বনেট নাই, তার মানে এটা হওয়ার কোনো চান্সই নাই। তবে 2 নাম্বার যেসব জায়গায় আছে সবগুলা বাদ, ঠিক আছে। পরীক্ষার হলে এই টেকনিক গুলো খাটাইতে হবে। 10 নাম্বার বলো দেখি, 10 নাম্বারটা পারার কথা। চুনে ভিনেগার যোগ করলে কি ধরনের এটা তো আমি বলেই দিচ্ছি তখন, ঠিক না। হ্যাঁ হ্যাঁ, চুনে ভিনেগার যোগ করলে সেইটা হবে তোমার হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা বলে দিয়েছিলাম, ভিনেগার অ্যাসিড আর চুন তো চুন ক্ষার। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, কোনটি শুষ্ক কোষে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, আমি এটাও বলে দিছি। শুষ্ক কোষে অ্যানোড হিসেবে ব্যবহার করা হচ্ছে জিঙ্ক বা দস্তা। আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে কার্বন। মৌলিক পদার্থের সংখ্যা কতটি, 118টি। আচ্ছা, গোল্ডের যোজনী কত, আমি বলছিলাম তোমার প্রথমে যখন পড়াইলাম তখন প্রতীক সংকেত যে যোজনী যে বিষয়গুলো আছে এখানে তোমাকে যেগুলার যোজনী একের অধিক এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। যেমন কার্বনের 2, 4, নাইট্রোজেনের 3, 5, ঠিক আছে, ফসফরাসের 3, 5। গোল্ডের যোজনী হচ্ছে তোমার, এগুলো মুখস্থ জিনিস, এগুলা চিন্তা করে লাভ নেই, 2 ও 3, ঠিক আছে। ওই যৌগমূলক যোজনী যে ছক দেওয়া আছে সেখান থেকে মুখস্থ করবে। জিঙ্কের প্রতীক কোনটি, এই যে জিঙ্কের প্রতীক Zn। নিচের কোনটি অ্যামোনিয়াম যৌগমূলক, অ্যামোনিয়াম। আচ্ছা, অ্যামোনিয়াম যৌগমূলক হইতেছে NH4+। এগুলো সব মুখস্থ জিনিস। একটা জিনিস বলি, অনেক সময় অ্যামোনিয়ামের পরিবর্তে আসে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া।
অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হবে NH3। মনে রাখবা যেগুলোর শেষে আম থাকবে, আম, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, কার্বোনিয়াম, আম, এদের সবসময় কি হয়, এরা বড় হয়। অ্যামোনিয়াম এইটাতে বেশি হবে, আর এই যে অ্যামোনিয়া, যার ধরে অ্যামোনিয়াম আছে তার অ্যামোনিয়াম আছে, যার ফসফোনিয়াম আছে তার ফসফোনিয়া আছে, ঠিক আছে, কার্বোনিয়াম আছে কার্বোনিয়া আছে। এরকম আমের ক্ষেত্রে হয় বড়, আমের ক্ষেত্রে 4 আর অ্যামোনিয়ার ক্ষেত্রে 3। সালফেট 2-, এটা কি সালফেট, যৌগমূলকের যোজ্যতা কত এটা দেখেই বোঝা যাইতেছে। এই যে যৌগমূলকের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবা, এই উপরে যেটা দেওয়া থাকে এই যে 2-, 2+, 3, 4, ওইটাই তার যোজ্যতা বা যোজনী, ওইটাই তার কি যোজ্যতা বা যোজনী। তাইলে সালফেট 2-, তাহলে কি হবে 2। মিথেন, কার্বনের যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। ক্যালসিয়াম ফসফেট, এর মধ্যে পরমাণুর সংখ্যা কত, এগুলো খুব ইজি জিনিস, না পারার কোনো কিছুই নাই, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। এখানে কি ক্যালসিয়াম কয়টা আছে, 3টা, এখানে PO4 ব্র্যাকেট দিয়ে 2, তার মানে ফসফরাস আছে 2টা, অক্সিজেন আছে 4 গুণন 2, তাহলে ফসফরাস আছে 2টা আর অক্সিজেন আছে হচ্ছে তোমার 8টা, তাইলে আচ্ছা বাংলা ইংলিশ মিক্সড হয়ে গেল, 8 লিখি, 8 2 10 আর 3 13টা, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 13টা। ওকে, রাসায়নিক বিক্রিয়ার পরমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে, পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যায়। দেখি এটা আপনারা বলেন 25 নাম্বার। একদম শুরুতেই কিন্তু বলা হয়েছিল যে পরমাণুর সংখ্যা দুই পাশে কি হতে হবে, সমান হতে হবে। সমান হওয়ার অর্থ কি, সমান হওয়ার অর্থ হচ্ছে পরমাণুর সংখ্যা অপরিবর্তিত থাকে। 2 নাম্বার কি বলছে, পরমাণুর পুনর্বিন্যাস ঘটে। ওকে, পরমাণুর পুনর্বিন্যাস ঘটেই, রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, নতুন ইলেকট্রন যুক্ত হয়, ইলেকট্রন চলে যায়, পরমাণুর নিউক্লিয়াস ভেঙে যায়। এটা কি সঠিক? এটা কোনোদিন কোনো অবস্থাতেই সঠিক না। পরমাণুর নিউক্লিয়াস কখনোই ভাঙে না, কখনোই কি হয় না, ভাঙে না। এখন আবার বললো না যে স্যার মানে এরকম হতে পারে, তুমি এখন ধরো শুনলা যে আমি বললাম পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায়, এটা অসম্ভব ব্যাপার, বাট এটাই সম্ভব তুমি যখন ক্লাস 9-এ উঠবা। এখন সম্ভব না, বাট বিশেষ প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটগুলোতে যায় ভেঙে যায়। শুধু ভেঙে যায় না, মানে একটা ভেঙে আরেকটা উৎপন্ন হয়। যেমন হচ্ছে তোমার ইউরেনিয়াম, তোমার নাম শুনছো না, ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম ভেঙে, আচ্ছা এভাবে লিখলাম, ইউরেনিয়াম ভেঙে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন করে, বেরিয়াম উৎপন্ন করে, ক্রিপ্টন উৎপন্ন করে, নিউট্রন উৎপন্ন করে, প্লাস হাই লেভেল এনার্জি উৎপন্ন করে। 9-10-এ আছে এটা। এটা কিন্তু একটা মৌলিক পদার্থ, ইউরেনিয়াম কি মৌলিক পদার্থ, অথচ একটা মৌলিক পদার্থই ভেঙে যাচ্ছে, ভেঙে বেরিয়াম উৎপন্ন করতেছে, ক্রিপ্টন উৎপন্ন করতেছে, নিউট্রন, যেটা আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন তোমরা যেটা পড়ছো সেইটা, প্লাস হাই লেভেল এনার্জি প্রডিউস করে। মূলত এইটা হচ্ছে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় অ্যাটম বোম বানানোর ক্ষেত্রে। যাই হোক, বলে দিলাম, নাইলে আবার 9-10-এ উঠে বলতে পারো যে অন্তর স্যার ভুল শিখাইছিল। ওকে, আপাতত মানে জানলেই হবে, কারণ তোমার বইয়ের প্রেক্ষাপটে পরমাণু নিউক্লিয়াস ভাঙে না। সো এটার অ্যান্সার কোনটা হবে, 1 ও 2। 2H2 যোগ O2, এটা দেখানোর কিছুই নাই, একদম শুরু থেকেই জানো এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ওকে, তারপরে অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়াম ক্লোরাইড কি ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এটা কি হয়েছে, ভেঙে গেছে, বিয়োজন বিক্রিয়া। কোন বিক্রিয়ার মাধ্যমে, আচ্ছা এটা কোশ্চেন ভুল আছে, কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া কোন ধরনের, সংযোজন। আচ্ছা এখানে একটা খেলা দেখো, দহন, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রতিস্থাপন। সংযোজন এখানে নাই, তাহলে কোনটা আছে, সংশ্লেষণ, কারণ এটা একটা মৌলিক পদার্থ, এটা একটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ যখন বিক্রিয়া করবে তখন সেটাকে বলা হবে কি, কি বলা হবে, সংশ্লেষণ বিক্রিয়া। পটাশিয়াম পারক্লোরেটকে উৎপন্ন করলে কি উৎপন্ন হয়, পটাশিয়াম পারক্লোরেট উৎপন্ন করলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বেকিং সোডা বলছিলাম, সোডিয়াম বাইকার্বনেট, সাইট্রিক অ্যাসিড CH3C2H5OH। আচ্ছা এইটার ক্ষেত্রে যে পি যৌগটা হবে, এটা হবে তোমার সাইট্রিক অ্যাসিডের সংকেত কি বলো দেখি। ইথানোয়িক অ্যাসিডের সংকেত তোমরা জানো, CH3COOH। সাইট্রিক অ্যাসিড এর সংকেত কি, আচ্ছা জানো না, দেখো
এই কোশ্চেন গুলো তোমাকে আমি দিছি সমাধান করার জন্য না, এই কোশ্চেন গুলো দিছি তোমার মাথা একটু খাটানোর জন্য। আগের একটা দিছিলাম যেখানে তোমরা দেখছিলে কার্বোনেট যেটা বিক্রিয়কে নাই, বাট সেটা আমি উৎপাদে দেখাইতেছি, তাইলে সেখানে বাদ দিছিলাম। ঠিক একইভাবে এখানে একটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে এই যে বেকিং সোডা বা সোডিয়াম কার্বনেট, এটার সংকেত আমি জানি। এখানে দেখো পটাশিয়াম ক্লোরাইড আছে, অথচ এখানে ক্লোরিন নাই। অ্যাসিড যখন বলতেছে সেখানে তো ক্লোরিন নাই, তার মানে এটা কি বাদ। দেখো ক্যালসিয়াম বলতেছে, ক্যালসিয়াম আছে নাই। সাইট্রিক অ্যাসিড বলতেছে, এই অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এগুলা সব হইতেছে জৈব যৌগ, এবং এই জৈব যৌগগুলা শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা দিয়ে গঠিত হয়। জৈব যৌগ কোনো সময় এই তিনটার বাইরে যায় না, রেয়ার কেস ছাড়া। ম্যাক্সিমাম ইভেন সংজ্ঞায় এটাই বলা আছে, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, তাহলে কি ক্যালসিয়াম এটাও কি হবে বাদ। এরপরে দেখো জিনিস, কোন একটা আচ্ছা একজন বলছে ব্রেক দিবেন না, হ্যাঁ ব্রেক দিব, ব্রেক দিব 7:30-এ। ঠিক আছে, 12 মিনিট পরে নেই, 7:30-এ ব্রেক দিব, 7:30-এ ব্রেক দিব। ওকে, দেখো বলতেছে কোন পরিবাহী, এইটা হচ্ছে তড়িৎ বর্তনী চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু সূত্র তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে আমি একটু বলি আর মানে কি মনে রাখবা, আর এর ইংরেজি হইতেছে তোমার রেজিস্ট্যান্স। ইংরেজি কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে তোমার রোধ। তাহলে রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। ঠিক আছে, রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম। রোধের একক কি ওহম, যেটাকে লেখা হয় এইভাবে, রোধের একক ওহম। ওকে, এখানে যে সূত্রটা আছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। ভি ইকুয়াল টু আই আর, যেখানে আই হইতেছে তড়িৎ প্রবাহ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ যার একক হইতেছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ যার একক হইতেছে অ্যাম্পিয়ার, আর হইতেছে রোধ, আর ভি হইতেছে ভোল্ট। বিভব পার্থক্য। ওকে, এই যে কোশ্চেন গুলো থাকবে তোমাদের ক্লাসের প্রেক্ষাপটে, বিভব পার্থক্য এই টাইপের, এই যে রোধ বের করতে বলবে, এই জিনিসগুলোর ক্ষেত্রে তুমি যদি এইটা চিন্তা করে অ্যান্সার করতে যাও পুরো কোশ্চেনটা পড়ে, তাহলে তোমার জন্য কঠিনই হবে অনেক সময়। এক, দ্বিতীয়ত জ্ঞানজাম বাড়তে পারে। ফর্মুলাটা কি, তুমি সোজা বেশি কিছু চিন্তা না করে চিন্তা করবা মানগুলা। দেখো আমি কিচ্ছু পড়লাম না এই চ্যাপ্টারের, পার্থক্য 1 ভোল্ট, তাহলে এটা কি দেওয়া 1 ভোল্ট। ওকে, দেন কি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ কত 1 অ্যাম্পিয়ার। তার মানে এই যে 1 ভোল্ট দেওয়া, এটা কিসের মান, ভোল্ট কিসের মান, ভি এর মান। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের মান বলছি, তড়িৎ প্রবাহ তথা আই এর মান। বের করতে হবে কি রোধ, মানে কি আর এর মান। বাস, তাহলে ভি আছে, আই আছে, আর বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু আই আর, সুতরাং আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি মানে কত, 1/1 মানে 1। শুধুমাত্র কি করতে হবে আমাকে এখানে, সরি রোধ বের করতে হবে, তাহলে আর একই কথা, ওটা কোনো প্যারা নাই, ভি বাই আই। তুমি 1/1 দাও, একই আসবে, এক অ্যান্সার আসবে। এখন কথা হচ্ছে দেখো এখানে 1 ওহম আছে, 1 ভোল্ট আছে, এইটাতে খেয়াল করতে হবে। যেহেতু রোধ বের করতেছি, তাহলে রোধের মান হচ্ছে একক হচ্ছে ওহম, তাহলে রোধ হবে কত 1 ওহম। এটাতে সুবিধা কি, সুবিধা হচ্ছে আমি পুরো কোশ্চেন পড়তে যাই অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা চলে আসে, যে কোন কারেন্ট, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, অ্যাম্পিয়ার, ভোল্ট, এত কিছুতে না যায় তুমি ডিরেক্ট কি কি মান দেওয়া আছে সেগুলো লিখবা, এন্ড কি বের করতে হবে সেই সূত্র বসাই দিবা। আমি যে আরেকটা দেখাই, ওকে চিত্রটাতে ফলো করো। এখানে দেখো কোনো কিছুরই দরকার নাই, এই চিত্রে অ্যামিটারের পার্ট কত, হোয়াট ইজ অ্যামিটার। তাইলে আমাকে এখানে জানতে হবে যে অ্যামিটার দিয়ে কি করা হয়, ভোল্টমিটার দিয়ে কি করা হয়। অ্যামিটার, অ্যামিটার দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাপা হয়। কি মাপা হয়, তড়িৎ প্রবাহ মাপা হয়। ভোল্টমিটার, ভোল্টমিটার দিয়ে কি করা হয়, ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য মাপা হয়। অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহ, ভোল্টমিটার দিয়ে বিভব, সরি ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য বা বিভব মাপা হয়। ওকে ফাইন, তাহলে অ্যামিটার দিয়ে কি মাপা হয় বললাম, তড়িৎ প্রবাহ মাপা হয়। যদি তড়িৎ প্রবাহ মাপা হয় তার মানে কি বের করতে হবে, আই বের করতে হবে। এখন দেখো এখানে কোশ্চেনে ভি দেওয়াই আছে,
আর দেওয়াই আছে, তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর, তাহলে 4/2 মানে 2, শেষ। ঠিক আছে, তারপরে এখানে দেখো একটা, এই যে 15 ভোল্ট, তার মানে কিসের মান, ভি এর মান। 3 অ্যাম্পিয়ার কিসের মান, আই এর মান। বের করতে হবে কি রোধ, মানে কিসের মান, আর এর মান। আর ইকুয়াল টু কি ভি বাই আর আই, তাহলে কি হবে, ভি মান কত 15/3 মানে কত 5। কি বের করতেছি, রোধ। রোধ মানে কি ওহম, ঠিক না, একক, তাহলে 5 ওহম। দেখো আমি কিন্তু কোশ্চেন পড়িও নাই, বাট অ্যান্সার করে দিছে। ওকে, বর্তনীতে এই অ্যামিটারটা কিভাবে সংযোগ দেওয়া আছে, এখানে একটা ব্যাপার আছে। এই যে বিভিন্ন বর্তনীতে অ্যামিটার সংযোগ দেওয়া থাকে, এই সংযোগটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগ আর একটা কি সমান্তরাল সংযোগ। দেখো শ্রেণী সংযোগ বলতে কি বোঝাই, ধরো তুমি এইখানে যাইতেছো, এখানে একটা বাল্ব, বাল্ব, এগুলা বাল্ব, এগুলা বাল্ব বা রোদ, এগুলা বাল্ব, এরকম, মানে একটা এক লাইন থেকে শুরু করে তুমি এক লাইনে যেতে থাকবা এরকম। আর সমান্তরালের ক্ষেত্রে কি হবে, যদি কোনোভাবে এরকম থাকে, অর্থাৎ এক লাইনের সাথে আর এক লাইন কি হয়েছে কানেক্টেড, এখানে দেখো কি হয়েছে, এর সাথে কিন্তু সবগুলা কি এক শ্রেণীতে একভাবে চলে গেছে। কিন্তু এইরকমই যখন এগুলা কি সমান্তরাল প্যারালাল কানেকশন থাকবে, তখন সেটাকে বলা হবে সমান্তরাল সংযোগ। এখানে অ্যামিটারে যে সংযোগ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শ্রেণীতে সংযোগ দেওয়া হয়েছে। ওকে, অ্যামিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। কোন একটা তারের প্রান্তদ্বয়ের বিভবান্তর, এই যে 20 ভোল্ট 4 ওহম, আই বের করতে হবে, তাহলে 20/4 মানে কত 5 অ্যাম্পিয়ার, শেষ। ওকে, তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, প্রোটনের প্রবাহ বা নিউটনের প্রবাহ। মনে রাখবা তড়িৎ প্রবাহ হইতেছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহের মাত্রা কিসের উপর নির্ভর করে, মূলত দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে। এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এ আর বি। তড়িৎ প্রবাহ ততক্ষণ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই দুইজনের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে, দুজনের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকে। দুজনের মধ্যে বিভব পার্থক্য বজায় না থাকলে সেখানে তড়িৎ প্রবাহ বজায় থাকে না। ঠিক আছে, এরপর আছে আকৃতি ও উপাদানের উপর তাপমাত্রার উপরে। বলো আকৃতি ও উপাদানের উপরে তড়িৎ প্রবাহ ডিপেন্ড করে কি না, আকৃতি এবং উপাদানের উপর তড়িৎ প্রবাহ ডিপেন্ড করে কি না। আচ্ছা, প্রথমত আমরা এটা শিওর হইলাম যে দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে। তাপমাত্রার উপরে নির্ভর করে কিনা, দেখো আর একটা সূত্র আছে, যদিও মনে তোমাদের ক্লাসে এই সূত্রটা আছে কিনা আমি জানি না, রো এল বাই এ। এখানে মূলত এই আর মানে হচ্ছে রোধ, আমরা জানি। এখন এই রোধটা তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। রোধ কি জিনিস, কোন একটা তার, এটা একটা তার, তুমি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে চাচ্ছ এক জায়গা থেকে আরেক জায়গাতে। এই বিদ্যুৎ প্রবাহ করতে গেলে এই তারটা বাধা দেয় তার স্ট্রাকচার গঠনের কারণে, এর অনেক ফ্যাক্টর আছে। এই যে বিদ্যুৎ পরিবহনে বাধা দেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয় রোধ। এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে এই রোধের মানেরও পরিবর্তন হয়, তথা রোধের মানেরও কম বেশি ঘটে। তাহলে যদি তাপমাত্রার পরিবর্তনের কারণে রোধের মান কম বা বেশি হয়, তাহলে কি হবে, রোধের মান কম বা বেশি হইলে তড়িৎ প্রবাহের মানও কম বা বেশি হবে। তার মানে তড়িৎ প্রবাহের মাত্রা তাপমাত্রার উপরেও কি করে, নির্ভর করে। এখন চিন্তা করো এই আকৃতি ও উপাদানের উপর নির্ভর করবে কিনা, এইটা স্বাভাবিক ব্যাপার। এই যে সূত্রটা আমি লিখছি আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা দেখো আর মান হচ্ছে রোধ, তার মানে এই রোধের যেই মান, এই মানটা দেখো এল মানে কি, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, ঠিক না, লেংথ। এ মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। মূলত এইটা হচ্ছে যেই তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই তারের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল। তার মানে রোধের মানটা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, ক্ষেত্রফলের উপরও নির্ভর করে। তার মানে কি, যেই তারের ভিতর দিয়ে যাচ্ছে সেই তারের আকৃতির উপরও ডিপেন্ড করে। দ্যাট মিনস এটা কি হবে, তিনটাই হবে অ্যান্সার। কি হবে, তিনটাই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাইলে আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু আই আর, আরেকটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু রো এল বাই এ।
মূলত এই সূত্র তোমাদের বইয়ে নাই, বাট তুমি জেনে রাখতে পারো পরীক্ষা হলে একটু ভালো করার জন্য। যেখানে রো মানে কি, রো মানে হচ্ছে উপাদানের ঘনত্ব। তুমি যে তারটা ইউজ করতেছো সেই তারের উপাদানের ঘনত্ব কেমন। এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য এবং এ মানে হচ্ছে ক্ষেত্রফল। হ্যাঁ, ব্রেক দিব। আমারও তো রেস্ট দরকার না, ব্রেক দিব, টেনশন নেই। একজন লিখছে স্যার, হুইচ স্যার উইল টেক ম্যাথ ক্লাস ইন ক্লাস 9? ক্লাস 9-এ তোমাদের ম্যাথ কিন্তু দুইটা, একটা হচ্ছে জেনারেল ম্যাথ, একটা হচ্ছে হায়ার ম্যাথ, ঠিক আছে? আলো অধ্যায় কবে পড়াবেন? আলো অধ্যায় তোরই কালকে পড়াবো ইনশাআল্লাহ। ক্লাস 9-এ তোমাদের জেনারেল ম্যাথ পড়াবেন তুষার স্যার, আর হায়ার ম্যাথ পড়াবে হচ্ছে তৌহিদ স্যার, ঠিক আছে? জেনারেল ম্যাথ পড়াবেন তুষার স্যার, আর হায়ার ম্যাথ পড়াবেন হচ্ছে তৌহিদ স্যার। মূলত 6, 7, 8-এ তুমি যে টিচার গুলো পাইছো, 9, 10-এ গিয়ে তোমার টিচার প্যানেল নিও, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? কারণ একজন টিচার তো সব ক্লাসে ক্লাস নেবে না। 9, 10-এ তোমার পড়াশোনা একটু আপার লেভেলের হবে, ঠিক আছে? আবার ধরো একজন টিচার যখন সব ক্লাসে ক্লাস নেয় তখন সেটা মানে সিস্টেমেটিক্যালি ইয়েও হয় না। আর 9, 10-এর হিউজ পড়াশোনা, হিউজ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সবই পড়তে হয়। তুমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে কুলাইতে পারবে না, ঠিক আছে? সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, যেটাই নাও, সাবজেক্টগুলো পড়ে কুলাইতে পারবে না। দেখবে বাংলা, ইংলিশ, আইসিটি তুমি ভুলেই গেছো। বাংলা, ইংলিশ, সায়েন্সের সাবজেক্টগুলো মানে পোলাপান পড়ে মনে করে পড়ে যায়। ওকে রান, 7:29 আমরা 15 মিনিটের ব্রেক নিলাম, 7:45 পর্যন্ত ব্রেক থাকবে। তোমরা ফোন চার্জ দিয়ে নাও, যারা ফোন চার্জে দিবা 15 মিনিট চার্জ দিয়ে নাও, তারপরে আবার আধা ঘন্টা ক্লাস হবে ইনশাআল্লাহ। 8:15-এর মধ্যে শেষ করে দিব। অ্যামিটারের ঋণাত্মক প্রান্তের রং কেমন? অ্যামিটারের ঋণাত্মক প্রান্তের রং কেমন? এখন এই বিষয়গুলা, এই ছোটখাটো এই ব্যাপারগুলা তোমাদেরকে বইয়ে আছে, হয়তো অনেকে পড়ছো, অনেকে কি করো নাই, পড়ো নাই। ওকে, তো আমি একটু বলে দিই। অ্যামিটারের ঋণাত্মক প্রান্তের রং হইতেছে কালো। অ্যামিটারের দুটো প্রান্ত থাকে, একটা ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত। তো মনে রাখবা, অ্যামিটারের ঋণাত্মক প্রান্তের নাম হইতেছে কালো। কি প্রান্ত? ঋণাত্মক প্রান্তের নাম হচ্ছে কালো। এরপরে ভোল্ট মিটার। দেখো, আমি যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে অ্যামিটার আছে, ভোল্ট মিটার আছে, ঠিক না? এই অ্যামিটার এবং ভোল্ট মিটারের মধ্যে এখানে ভোল্ট মিটারটা বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয় এই ব্যাপারটা জিজ্ঞেস করছে। মূলত তোমরা যে বর্তনীর স্ট্রাকচারটা দেখো, সেই জায়গাটা মনে রাখবা, অ্যামিটারটা সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে। আর যেটা ভোল্ট মিটার, অর্থাৎ যার দ্বারা তুমি বিভব পার্থক্য পরিমাপ করতেছো, সেই ভোল্ট মিটারটা সংযুক্ত করা থাকে হচ্ছে সমান্তরালে। কই? সমান্তরালে। তাহলে অ্যামিটার যুক্ত থাকে হচ্ছে শ্রেণী সমবায়ে, আর ভোল্ট মিটার যুক্ত থাকে হচ্ছে সমান্তরাল সমবায়ে। নেক্সট কোশ্চেনটা হইতেছে আমাদের 53 নাম্বার। দেখো, অ্যামিটার। এবার একটু নিজেই চিন্তা করে দেখো যে অ্যামিটারের ক্ষেত্রে প্রথমে বলতেছে বর্তনীর সাথে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। আমি তোমাকে মাত্রই বললাম এই লাইনটা, ঠিক না? তার মানে কি এইটা আমার সঠিক লাইন। বহুপদী সমাপ্তি সূচকের যেই ব্যাপারগুলো আছে, এমসিকিউ গুলো আছে, এগুলো সলভ করতে গিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যেই 3টা অপশন দেওয়া থাকবে এটার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল এটা বের করবা। যদি এমন হয় যে কোনো একটা পয়েন্ট বের করছে যেটা 100% ভুল, তাহলে অপশনে যেই জায়গায় ওইটা আছে সেটা সোজা বাংলায় কেটে দিবা আগে। এখন দেখো, এখানে 1 নাম্বারটা হচ্ছে 100% আমার কি সঠিক। তার মানে কি এখানে 1 নাম্বার নাই, তার মানে এইটা হওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে? দেন দেখো, অ্যামিটারের ক্ষেত্রে এর 2টা সংযোগ প্রান্ত থাকে। অ্যামিটারের ক্ষেত্রে কি বলছে? এর 2টা সংযোগ প্রান্ত থাকে। সংযোগ প্রান্ত বলতে কি বোঝানো হয়েছে? তুমি যখন বর্তনী সংযুক্ত করছো তখন কি সেখানে অ্যামিটার কি এভাবে যুক্ত করার কোনো চান্স আছে? যে এইটা মনে করো যে যায় এই জায়গায় ধরো অ্যামিটার লিখছো, এখানেই শেষ? না, এই ধরনের কখনোই হইতে পারে না। এরপরে আবার সংযুক্ত থাকতে হবে। তার মানে কি এর 2টা সংযোগ প্রান্ত থাকবে। তাইলে অ্যান্সার হবে মূলত 1 এবং 2। বর্তনীর বিভব পার্থক্য থাকে, এইটা ভুল, বিভব পার্থক্য থাকে না। এই যে 54 নাম্বার, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 54 নাম্বারের জন্য তোমাকে কিছু ইনফরমেশন মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে
ফিউজ, ফিউজটা কি জিনিস? ফিউজ হইতেছে, তুমি দেখবা তোমার বাসায় প্রত্যেকটা জায়গাতে লাইনেই এক ধরনের এরকম মানে কি বলে এটাকে ফিউজই বলে, ফিউজ ইউজ করা থাকে যে টান দিয়ে খোলা যায়, ঠিক আছে? ধরো একটা সকেটের বোর্ড যেখানে অনেকগুলো সুইচ আছে, প্লাগ বসানোর আছে, প্লাস একটা সকেট যেটা টান দিয়ে খোলা যায়, ওটা খুললে এখান থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এই যে সকেট আমরা যে ফিউজ বলতেছি, এই ফিউজের আসলে কাজ কি? এই ফিউজের কাজ কি? ফিউজের কাজ হইতেছে, মনে করো এই কি বলে এটা না টিভি, একটা টিভি চালাইতে আমার হচ্ছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দরকার। কত? 5 অ্যাম্পিয়ার। তো টিভির গায়ে লেখা আছে, লেখা থাকে দেখবা যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দরকার। কোনো কারণে এই টিভিটা মনে করো আমি এইখান থেকে লাইন নিছে, ভালো কথা। তোমরা কি দেখছো তোমাদের বাসায় যেখান থেকে কারেন্ট নেওয়া যে পোল, কারেন্টের পোল, ওইসব পোলে দেখবো অনেক সময় লেখা থাকে ডেঞ্জার 440। মূলত আমাদের বাসা বাড়িতে যে লাইন, সেই লাইনটা হচ্ছে 220 ভোল্টের। কত ভোল্টের? 220 ভোল্টের। আর ওই কারেন্টের যে মেইন লাইন যায়, ওই লাইনটা হচ্ছে 440 ভোল্টের, মানে প্রায় ডাবল। এইটাকে পরে কি করা হয়? কনভার্ট করে 220 ভোল্টে নিয়ে আসা হয়। এন্ড এই যে 220 ভোল্ট বিভব পার্থক্য বজায় থেকে এর মধ্য দিয়ে কারেন্ট মিটার দিয়ে তোমার বাসায় বিভিন্ন লাইনে যায়। এখন ধরো এই টিভিটা চালাইতে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দরকার। তুমি এইখানে যখন ফিউজ ব্যবহার করবা, এই ফিউজে এমন কিছু ব্যবহার করা হয় তার, যে সেই তারটা যদি এইখান থেকে কারেন্ট, ধরো এটা মেইন লাইন থেকে কারেন্ট আসছে, ঠিক আছে? মেইন লাইন থেকে কারেন্ট আসতেছে, টিভিতে দরকার 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ টিভিতে তুমি যদি 5 অ্যাম্পিয়ার থেকে বেশি প্রবাহিত করো কোনোভাবে, তাই এই টিভি কি হবে? নষ্ট হয়ে যাবে, আগুন হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। এই ফিউজের কাজ কি? ফিউজের কাজ হচ্ছে এইটা ইনশিওর করা যেন কোনোভাবেই এইখান থেকে যে কারেন্ট আসতেছে সেইটা যেন কোনোভাবেই এই 5 অ্যাম্পিয়ারের বেশি না হয়। তাহলে ও কি করবে? যদি ধরো কোনোভাবে এখানে 5 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট আসছে, এই ফিউজ কি করে? এই যে তার, এই তার পুড়ে যায়, পুড়ে ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট আর পাস করতে পারে না, অর্থাৎ টিভিতে আর প্রবেশ করতে পারে না। তখন টিভিটা অন্তত কি হইলো? নষ্ট হওয়া থেকে বাঁচলো। ফিউজ ঠিক এই কাজগুলাই করে। এবার আসো, এখানে বলতেছে তোমার বাড়িতে 2টা বাতি আছে। বাতি মানে আবার মোমবাতি বুঝো না, লাইট বুঝাই। এটা পাখি বলতেছি, পাখা আছে। পাখা মানে হাত পাখা না, ফ্যান। একটা টিভি আছে, একটা ইলেকট্রিক কেটলি আছে। প্রতিটির জন্য আলাদা আলাদা ফিউজ ব্যবহার করলে তোমার মোট কত অ্যাম্পিয়ার ফিউজের প্রয়োজন হবে। তাহলে আমাকে জানতে হবে যে কোনটার জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ দরকার হয়। মনে রাখবা এরকম, আমি এভাবে মনে রাখছি, লাইট, ফ্যান, টিভি। লাইট, ফ্যান, টিভি, এই তিনটাই তো আমাদের মেন দরকার, ঠিক না? লাইট থাকলে লাইট জ্বালালাম, ফ্যান থাকলে ফ্যান দিলাম, শুয়ে পড়লাম, টিভি দিলাম, বাস, আর কোনো কিছু প্রয়োজন নাই, শেষ। লাইট, ফ্যান, টিভি, এই তিনটার প্রত্যেকটার জন্যই দরকার হচ্ছে 5 অ্যাম্পিয়ার করে। কত? 5 অ্যাম্পিয়ার করে লাইট, ফ্যান, টিভি। এরপরে আসে হচ্ছে ইলেকট্রিক কেটলি। শুয়ে শুয়ে টিভি দেখলেই তো হবে না, মাঝে মধ্যে একটু চাও খাইতে হবে। তো সেটা কি করতে হবে? কেটলি, ইলেকট্রিক কেটলি। ইলেকট্রিক কেটলির জন্য দরকার হচ্ছে তোমার 15। কত? 15 ফিউজ। আচ্ছা, এবার কথা হচ্ছে বাতি কয়টা আছে? 2টা। তাহলে একটা লাইটের জন্য 5 আর 2টা লাইটের জন্য কত? 10। ফ্যানের জন্য 5, 15। টিভির জন্য 5, 20। আর এই কেটলির জন্য 15। কত হইলো? 20 আর 15, 35। তার মানে আমার আলাদা আলাদা করে ফিউজের প্রয়োজন হবে কত? 35। বলো ফিউজের হিসাবটা বুঝছো কিনা এবং এই তিনটা মনে থাকবে কিনা? লাইট, ফ্যান, টিভি আর ফিউজের যে কাহিনী সেটা। লাইট, ফ্যান, টিভি এন্ড ফিউজ, বলো বুঝছো কিনা? সাদে ইয়াসমিন মুনতাহা, ইনশাআল্লাহ যাবো একদিন। কেটলির অ্যাম্পিয়ার না, ওটা ফিউজ। 15 ফিউজ করে ইউজ করা হয়, ঠিক আছে? তোমরা কি জানো যে আমাদের এইখানে মানে আজকের এই ক্লাসে বর্তমানে অনেক সবচেয়ে ধরো একটা ফেমাস নাম কি? মানে ফেমাস নাম বলতে কি বোঝাই? খুব সবাই চিনো মনে হয়, ইলন মাস্ক, ঠিক না? ইলন মাস্ক
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইলন মাস্কের বাড়ি কিন্তু আমেরিকায় না, ইলন মাস্কের বাড়ি বাংলাদেশে। এবং তার চাইতে বড় ব্যাপার হচ্ছে ইলন মাস্ক সে কিন্তু এখন আমেরিকায় নেই, সে আছে বর্তমানে এডু পরিবারে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে সে আছে তোমাদের এই ক্লাস 8-এ। একজন মানে অসংখ্য কমেন্টস করে গেছে, বাট তার নাম হইতেছে ইলন মাস্ক, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে কাইন্ড অফ অনেক উল্টাপাল্টা কমেন্টসই করছো, সেটা বিষয় না। আর বিষয় হচ্ছে যে এই ধরনের সাংকেতিক নাম দিয়ে তুমি যখন আসবা তখন আমি তোমাকে আনমিউট করব না, ঠিক আছে? তুমি তুমি কি জন্য সাংকেতিক নাম দিয়ে আসবা? তুমি মোবাইলে গেম খেলো, তুমি সবকিছু করতে পারো, এমন কিছু নাই তুমি মোবাইলে করতে পারো না। আর তুমি তোমার নাম চেঞ্জ করতে পারো না। তুমি ইলন মাস্ক, নিশ্চয়ই তুমি জুমে জয়েন করার সময় তোমাকে কেউ ইলন মাস্ক নাম দেয় নাই, তার মানে তুমি নিশ্চয়ই চেঞ্জ করছো। এন্ড ফেক কোনো প্রোফাইল কখনোই ভালো হয় না। তো এই নাম চেঞ্জ করতে হবে, প্রথম কথা হইতেছে নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ফেসবুকে আমার পার্সোনাল যে আইডি আছে, আমার ফেসবুক প্রোফাইলে, আমার প্রোফাইল সবসময় লক করা থাকে। আমি কোনো সময় সেখানে এই যে মনে করো যে অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল রূপা, ইলন মাস্ক, তারপর আর কি হইতে পারে এরকম দেখি আর কি, স্বপ্নের পৃথিবী, তারপরে দেখলাম সেদিন কি জানি বেদের মেয়ে জ্যোৎস্না, এই টাইপের মানে যত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, মানে এক কথাই আমি মানে উইদাউট মানে দেখিও না বা মেসেজ করলে রিসিভও করি না, সোজা ডিলেট। কারণ প্রথম কথা হচ্ছে তুমি আসতেছো কথা বলতে বা যেটাই হোক প্রয়োজন থাকতে পারে, ঠিক আছে? তাহলে তোমাকে কিভাবে আসতে হবে? ফর্মাল ওয়েতে, প্রপারলি, যেন আমি তোমার নামটা দেখে বুঝতে পারি। যেমন সাপোজ কি জানি দেখলাম সাদে ইয়াসমিন মুনতাহা, ওকে ফাইন, মানে বোঝা যাইতেছে দিস ইজ এ রিয়েল প্রোফাইল, অর সে কিছু বলতে যাচ্ছে বা প্রয়োজন, ফাইন। মানে আইসাই আমার ইলন মাস্ক মেসেজ দিবে, ইলন মাস্কের ঠেকা পড়ছে আমার কাছে। আচ্ছা, তোমরা কেউ কি বলে মজা পাইলা না? মজা পাইলা না কেউ? কেউ বললাও না কিছু, বুঝলাম না। তার মানে সবাই কি ইলন মাস্কের ফ্যান নাকি? আচ্ছা, একজন বলছে স্যার আপনার নাম্বার, পার্সোনাল নাম্বারটা একটু দেন। ভাই পার্সোনাল নাম্বার দিয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে। সোহানা কি আপনি আমাদের, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে সোহানা, যাবো একদিন ইনশাল্লাহ। তোরই ভালো বলছে, নীরবতা পালন করতেছি ইলন মাস্কের জন্য। ওকে, নো স্যার, হোয়াট ইজ ইলন মাস্ক? ওকে ডান। আর ইলন মাস্কের কাহিনী আমরা না যাই, ব্যাক করি। এবার হচ্ছে ওকে, আমরা একটু এবার এই দুইটা চ্যাপ্টার 9 আর 10, সরি 8 আর 9 এমসিকিউ এই পর্যন্তই। এখন আমরা একটু সিকিউতে যাব, ঠিক আছে? তো আগে সব রেডি করাই ছিল, এখন যেহেতু কি বলে রে বিদ্যুৎ চলে গেছিল, তার জন্য আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হয়েছে। তো ফাইলটা আমি একটু ওপেন করে নিই, ঠিক আছে? কই গেল? ওকে দেখো, ওকে এটা হইতেছে তোমার ওই চ্যাপ্টার থেকে, অষ্টম অধ্যায় থেকে, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে, ঠিক আছে? যে কোশ্চেনটা কেমন হতে পারে দেখো, ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড দেওয়ার পরে এখানে কি করছে, দেওয়ার পরে এই জায়গাটাতে পি দিয়ে রাখছে, কি উৎপন্ন হবে সেটা বলে দেয় নাই। ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, রাসায়নিক সমীকরণ কি বহুতবার বলছি। ওকে, রাসায়নিক সমীকরণ কি কে কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো। এবার আমি কোশ্চেন করব, রাসায়নিক সমীকরণ কি? হ্যান্ড রেজ করো, কে কে বলতে পারবা? ইনশাআল্লাহ মুনতাহা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, দেন যাবো যেই দিন সেদিন তোমাকে জানায় যাব। লক্ষ্মীপুর যাবো রিসেন্ট, কিছুদিনের মধ্যে হয়তো যাইতে হবে, আমার এক রিলেটিভস এর বাসা আছে। ওকে, হ্যান্ড রেজ করো। রুবাইয়া আক্তার, ওকে ঠিক আছে। রুবাইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুবাইয়া কেমন আছো?
রুবাই, এই তুমি আলহামদুলিল্লাহ, তুমি রুবাই ম্যাম কে চিন্তা? তোমাদের বাংলা ক্লাস নিতো যে হ্যাঁ রুবাই ম্যাম কে পাইছিলা তুমি? পাও নাই? ওকে ঠিক আছে, আমাদের এখানে একটা ম্যাম ছিল রুবাই ম্যাম। ওকে ঠিক আছে, রুবাই বলো রাসায়নিক সমীকরণ কি জিনিস? কোনো রাসায়নিক বিক্রিয়ায় দ্বিতীয় পদার্থ বা বিপদার্থ পদার্থ বিভিন্ন ধরনের চিহ্ন যেমন সমান চিহ্ন, তীর চিহ্ন, প্লাস চিহ্ন ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু বলো রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী গুলা বলো সিরিয়ালি, বা বলো তুমি যে কয়টা পারো। দ্বিতীয় পদার্থ দ্বিতীয়জাত পদার্থ বাম পাশে লিখতে হয়, আর তীর চিহ্নের পরে দ্বিতীয় পদার্থ লিখতে হয়। একই তো হইলো, বাম পাশেও বিক্রিয়ক ডান পাশেও বিক্রিয়ক। বাম পাশে দ্বিতীয়জাত পদার্থ আর ডান পাশে দ্বিতীয় পদার্থ, মানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বাম আচ্ছা, পাশে। তারপরে আর আচ্ছা ঠিক আছে, ওকে রুবাইয়া থ্যাংক ইউ। ওকে, তারপরে আর কেউ, এনিওয়ান? আমি কোশ্চেন করব, র্যান্ডম অ্যানসার দিতে পারবা এরকম কেউ থাকলে হ্যান্ড রেজ করো, সৎ সাহস। তুমি নাই পারতে পারো, ঠিক আছে, তুমি সব, আমি যেখানে পড়াই দিয়েছি আমি কি সব জানি? একজন মানুষের পক্ষে কখনোই সবকিছু জানা সম্ভব না, আমি সবকিছু জানি না, বাট ভুল শিখাবো না, এটা একটা ব্যাপার। ধর আমি নাই জানতে পারি, সেটা আমি বলবো যে আমি এটা জানি না বা জানা নাই আমার, এটা নর্মাল বিষয়, ঠিক আছে। নাই জানতে পারো, যে বলতে পারবা সে হ্যান্ড রেজ করো। আচ্ছা, একজন বলছে স্যার আপনার ফেসবুক প্রোফাইল দেন। প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, আমার ফেসবুক প্রোফাইল হইতেছে অন্তর হাসান, বাংলা দিয়েই নাম দেওয়া, যেখানে আমার কি বলে এটা, সানগ্লাস পরে একটা ছবি, মূলত সিলেট ঘুরতে গেছিলাম, সেই সিলেট ঘুরতে যাওয়ার ছবি দেওয়া আছে আর কি। ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান কানেক্ট। আচ্ছা ওকে, তারপরে দেখি কে আছে, তৈমুর আয়মান, গুড, সৎসাহস নিয়ে দুইজন ছেলে আসছে। ওকে, এরপর আর একজনকে থাকবো, ভালো লাগলো। তৈমুর আয়মান আনমিউট করো, তোমাকে আনমিউট করছে তৈমুর। হ্যালো, হ্যাঁ তৈমুর, জি স্যার। কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমীকরণ না, সমীকরণ না ভাই, সমীকরণ। তুমি আমাকে বলবা যৌগমূলক কাকে বলে। স্যার যৌগমূলকেরটা তো পারি। যৌগমূলকটা পারো না? আচ্ছা ঠিক আছে, রাসায়নিক সমীকরণটা শুধু পারি না, আমি র্যান্ডম কোশ্চেন ধরবো, পড়ানো হয়েছে বা র্যান্ডম কোশ্চেন ধরবো। যৌগমূলকটা হইতেছে যে পরমাণু সমূহ সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা এভাবে বলতে পারি যে সমস্ত মৌল, দুই বা ততোধিক মৌল, যেমন ধরো তুমি দেখছিলা NH4 প্লাস, ঠিক না, অ্যামোনিয়াম প্লাস, তাহলে কি হয়েছে, দুই বা ততোধিক মৌল যখন পরস্পর যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে, কিন্তু একটি মৌলের ন্যায় আচরণ করে এবং তারা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মেন ফ্যাক্টরটা হইতেছে যে তারা পরমাণুর ন্যায় সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটা হচ্ছে মেজর ফ্যাক্ট, যে তারা পরমাণুর ন্যায় সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে যৌগমূলক। আচ্ছা তুমি কি বলতে পারবা এই যে গ নাম্বারটা, 2 নং বিক্রিয়াটির সমতাকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, এটা পারবা? সমতাকরণ, ইয়েস। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আনমিউট হয়ে যাও। নেক্সট, আবরার ফয়সাল। আবরার ফয়সাল, তোমাকে আনমিউট করছে। মুসলাম, আবরার কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি এই গ নাম্বার কোশ্চেন অ্যানসার দিতে পারবা যে 2 নং বিক্রিয়াটির সমতাকরণ পদ্ধতি ব্যাখ্যা করো? পারবা না। এই কোশ্চেনের ব্যাখ্যা করতে পারবে, এই কোশ্চেনের অ্যানসার কি করতে পারবে? এই যে 2 নং বিক্রিয়াটির সমতাকরণ পদ্ধতি, এই বিক্রিয়াটা সমতাকরণ পদ্ধতি কে করতে পারবে? হ্যান্ড রেজ করো এনিওয়ান। এতগুলো স্টুডেন্ট, এতজন পাবলিক জয়েন করে বসে আছো, আচ্ছা কে পারবা বলো?
হ্যান্ড রেজ করো, কে পারবা? রুবাইয়া, তোমাকে একবার ধরছি, দেখি অন্য কেউ আছে কিনা। এতগুলা পাবলিক, এই যে মার্জিয়া, তাহমিনা, নওরিন, আমিনা, আরহাম, আশফাক, আজমি, ফাইজা, রঙ্গন। রঙ্গন, কি খবর তোমার? কানিতা, মাহির আফতাব, নয়ন, মুসাইবা আফরিন, নাফি, নীরা, নিপু, শামসুল আরিফিন, রাদিয়া, রাফিন, সাদিয়া, মুনতাহা, সাইফা, সোহানা, তাবাসসুম, তরি, জারিন, আরিফিন, ফয়সাল। এতগুলা মানুষ, একজন একজন This is not acceptable, honestly. তাই বা সিলেটের কোথায় গেছিলেন? সিলেটের তো অনেক জায়গায় গেছিলাম, ওই যে জাফলং, তারপর তোমার ওই যে দেখলাম পাহাড়, ঠিক আছে, ওই যে দাদারা যেগুলো নিয়ে নিছে আর কি। একটু মন খারাপ হইলো যে মানে উপরে তারা নিচে, নিচে আমাদেরকে দিছে, ওই দুইটা দিয়ে দিলে কি এমন হইতো, সেটা এরকম না। যাই হোক, এতগুলা স্টুডেন্ট কেউ পারবা না? এম এস সাইম, তোমাকে একবার আনমিউট করছিলাম, তোমার তো কথা বোঝা যায় না ভাইয়া। ওকে, আরেকবার। এম এস সাইম। ওয়ালাইকুম আসসালাম। সাইম, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইম, তুমি এটা সমাধান করতে পারবা? জি স্যার। গুড, বলো কি করবো। স্যার এখানে যেটা তৈরি হয়েছে স্যার, যে M0, ওটার আগে 2 হবে। ওকে, দিলাম। তারপরে আর ম্যাগনেসিয়াম যে টেকটিনার ওই পাশে, ওটার আগে 2 হবে। এইটার আগে 2 হবে, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে সাইম, থ্যাংক ইউ। মিউট হয়ে যাও, হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু ব্যাখ্যা করি। দেখো, এই যে বিষয়টা আমি একটু মুছে এখানে, এগুলো তুমি সমতাকরণ কিভাবে করবা? ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। সমতা তুমি যখন করতে যাবা, তখন এই বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে, কথাগুলো ভালো করে শুনো, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে কোন কোন জায়গায় গ্যাঞ্জাম আছে, কার কার পরমাণু সংখ্যা নিয়ে ঝামেলা আছে, সেইটা তুমি আগে চিন্তা করো। দেখো, ম্যাগনেসিয়াম এই পাশে একটা, এ পাশেও একটা, তাইলে ওর কোনো ঝামেলা নাই। ঝামেলা কাকে নিয়ে আছে? অক্সিজেনকে নিয়ে। ও বাম পাশে 2টা, কিন্তু ডান পাশে কয়টা? একটা। তার মানে কি করতে হবে? ডান পাশে 2টা বানাইতে হবে। ডান পাশে কি কোনোদিন দেখছো ডান পাশে আবার এরকম করে 2টা বানাইতে যাও না, যে ওকে স্যার এই যে ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন, তাইলে এখানে আইসা এটাতে অক্সিজেন একটা আছে, এখানে 2 দিয়ে দিলাম, হয়ে গেল 2টা। না, ডান পাশে কি 2টা বানাইতে হলে কি করতে হবে? সবসময় পুরাটার আগে সংখ্যা লিখতে হবে। তাই 2টা বানাইতে গেলে আমাকে এখানে 2 লিখতে হবে। লিখলাম 2। এবার দেখো, অক্সিজেন 2টা হয়েছে, খুব ভালো কথা। অক্সিজেন 2টা এই পাশে, অক্সিজেন 2টা ওই পাশে। কিন্তু এবার দেখো, আবার ম্যাগনেসিয়াম হয়ে গেছে কয়টা? 2টা। আবার বাম পাশে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা বানাইতে হবে? 2টা বানাইতে হবে। তাহলে এই পাশে আমি কত দিব? 2 দিব। সেম ভাবে আমি যদি চিন্তা করি অন্য একটা বিক্রিয়া, দেখো, গুড, ভেরি গুড। হাইড্রোজেন যোগ অক্সিজেন উৎপন্ন করছে কি? পানি। এখন আমি কি করব? সমতা করব। আচ্ছা, এটা সমতাকরণ কে করতে পারবা? বুঝাই দিতে হবে, সমতাকরণ করে বুঝাই দিতে হবে। কে পারবা? হ্যান্ড রেজ করো। ইনশাল্লাহ, তাই এবার নেক্সট টাইম। আচ্ছা, সোহানা। হ্যাঁ সোহানা, বলো, আনমিউট করছি। আচ্ছা, নাই। ফাইজা, ফাইজা আনমিউট করছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফাইজা, কেমন আছো? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ফাইজা, বলো এটা কি করবো? স্যার এখানে H2O এর আগে 2 দিতে হবে। আমাকে ব্যাখ্যা করতে হবে, মানে কিভাবে, কেন, কি জন্য। স্যার এখানে
মানে তীর চিহ্নের আগে মানে কি এটা, হ্যাঁ বাম পাশে, বাম পাশে এখানে অক্সিজেন 2টা আছে, সেজন্য ডান পাশে অক্সিজেন 2টা করার জন্য এখানে সামনে টু দিতে হবে। এখানে জি স্যার। দিলাম, তারপরে এরপর স্যার বাম পাশে H2 এর আগে টু দিতে হবে, কারণ এখানে ডান পাশে H2 4টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে টু দিতে হবে। তাহলে এবার এখানে 4টা হয়ে গেছে, এখানে অক্সিজেন 2টা ঠিকই আছে, এই কাহিনী ঠিক আছে, ঠিক না? গুড, থ্যাংক ইউ ফাইজা। ওকে, মিউট হয়ে যাও। এই যে এইভাবে তোমার যেই পরীক্ষাগুলো হবে, মানে পরীক্ষায় রাসায়নিক সমীকরণ লেখার নিয়মাবলী আসতে পারে, অথবা একটা সমীকরণ দিয়ে দিতে পারে, দেন সেই সমীকরণটাকে এভাবে সমতাকরণ করতে পারে। খুবই ইজি, টেনশন না করে তুমি করতে থাকবা। শুধু প্রথমে তোমাকে উৎপাদের দিকে খেয়াল রাখতে হবে যে উৎপাদে বিক্রিয়কের সাথে কার পার্থক্য হয়েছে। যেমন দেখো, ফায়দা কিন্তু প্রথমে বললো এখানে অক্সিজেনের কথা বললো, হাইড্রোজেনের কথা কিন্তু বলে নাই। কারণ কি, হাইড্রোজেন এই পাশেও 2টা ছিল, এই পাশেও 2টা ছিল, তাহলে আমার হাইড্রোজেন নিয়ে ঝামেলা নাই। কোনটাতে ঝামেলা আছে সেটা আগে খুঁজে বের করব। আর একটা খেয়াল রাখতে হবে, ডান পাশে আমি যখন লিখবো সেই সংখ্যাটা আমার পুরা অণুর আগে লিখতে হবে। মানে অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে 2 বসায় দিলাম, এই কাজ কিন্তু করা যাবে না। ওকে ওকে, এরপরে হচ্ছে ঘ নাম্বারে কি বলতেছি, পি যৌগটিকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে কি ধরনের বিক্রিয়া ঘটবে যুক্তি সহ বিশ্লেষণ করো। কোশ্চেন হইতেছে হোয়াট ইজ পি যৌগ, এবং পি যৌগটিকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে কি ধরনের বিক্রিয়া ঘটবে, কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো। ওকে, কাজী মোহাম্মদ, হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছো? আচ্ছা ভাইয়া বলো, এটার অ্যান্সার কি হবে? স্যার, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেট হবে। দেন তারপর এই যৌগটাকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে কি ধরনের বিক্রিয়া ঘটবে? যৌগটিকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে বিক্রিয়া ঘটবে বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, ঠিক না? বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে ওইটারই জাস্ট উল্টাটা হবে। ঠিক আছে ভাইয়া, তুমি মিউট হয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। দেখো, ও কিন্তু খুব ভালো জিনিস বলছে। এই যে ছোটখাটো এই ভাইয়া তুমি মিউট হয়ে যাও। এই যে ছোটখাটো বিষয়গুলো, ঠিক না, এই বিষয়গুলাই তোমাকে শুধু পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে যে রাসায়নিক সমীকরণ বলতে কি বোঝায়, এই যে পি মানে আসলে কোনটা বোঝায়, এন্ড সেই পিটাকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করতে বলতেছে, তাহলে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে কি হবে, তারপরে তোমার যৌগমূলক কাকে বলে, সমতাকরণ পদ্ধতি কি। এই 8 এবং 9 নম্বর অধ্যায় থেকে বর্তনী থেকে তোমার যে সৃজনশীল আছে সেখানে মূলত আসে তোমার হইতেছে ওই ম্যাথ করতে দিবে ভি ইকুয়াল টু আই আর, ওই সূত্র থেকে ওহমের সূত্রটা মুখস্থ করতে হবে, তড়িৎদ্বারের বিষয়গুলো পড়তে হবে, তড়িৎ বিশ্লেষণটা পড়তে হবে। এটা 8 আর 9 অধ্যায় ছিল, ঠিক আছে। যদিও চিন্তা ছিল যে আজকে 10 নম্বর অধ্যায় করাবো, কিন্তু সম্ভব না, 8টা 15 বাজে, অলরেডি 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে অনেকে বলতে পারো যে স্যার সমস্যা কি, ক্লাস নেন অরহর, কিন্তু এটা পসিবল না, কারণ হচ্ছে ফোনে ক্লাস করে, চার্জের ব্যাপার স্যাপার থাকে, গ্যাঞ্জাম হয়। তো আজকে 8 আর 9 থাকলো, কালকে ইনশাল্লাহ 10 নম্বর অধ্যায় থেকে শুরু করব, ঠিক আছে। ওকে ডান। কালকে 10, 11, 12 যতদূর যাওয়া যায় যাবো, 10, 11, 12 পর্যন্ত যতদূর যাওয়া যায়। এন্ড লাস্ট বৃহস্পতিবারের দিন তোমাদের ক্লাস নেবে হচ্ছে প্রিন্স স্যার। মূলত ওই দিন তোমাদের 3, 4, 5 বায়োলজিক্যাল যে টার্ম গুলো আছে, ধরো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, আরো কি জানি আছে 3, 4, 5 অধ্যায়গুলো থেকে, ওইগুলা নিয়ে আলোচনা করবে প্রিন্স স্যার বৃহস্পতিবারের দিন। আর এই 10, 11, 12 এগুলো নিয়ে আমি কালকে ক্লাস নিব ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে কিন্তু ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে। আর একটা বিষয় তোমাদেরকে বলে দেই, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে, অন্তত যারা এখন আসো 35 জনের মতো, বৃহস্পতিবারে ক্লাস শেষ হয়ে গেল, শনিবার থেকে তোমাদের কি শুরু হবে? মডেল টেস্ট পরীক্ষা। রুটিন তো পাইছো। মডেল টেস্ট পরীক্ষা হবে 100 মার্কের, যেখানে সিকিউ 10টা 12টা দায় দেওয়া থাকুক, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা।
কেন বেশি দেওয়া হয়েছে? কারণ এক একজনের এক এক রকম সিলেবাস আছে। সো তো তুমি তোমার সিলেবাস থেকে যে কোনো 5টা সিকিউ অ্যান্সার করে দিবা, 5 10 50 মার্ক। এমসিকিউ থাকবে 60টা, প্রত্যেকটা এমসিকিউ এর মার্ক হবে 0.5, তার মানে 60টা এমসিকিউ মিলে কত মার্ক হবে? 30। 60টা এমসিকিউ করা হয়েছে, ম্যাক্সিমাম করা হয়েছে বার্ষিক সিলেবাস থেকে, কিছু নেওয়া হয়েছে অন্যান্য চ্যাপ্টার থেকেও। মানে বার্ষিক বলতে কি, ধরো শেষের দিকগুলো থেকে নেওয়া হয়েছে, আর বাকিগুলো ধরো যে এই যে টুকটাক নেওয়া হয়েছে, যাতে সবারই কোনো না কোনোটা কমন পড়ে। ঠিক আছে, এখন একদম এক্সাক্ট তোমার সিলেবাসের উপরে পুরোটা হবে এমন কিন্তু না। গেল 80 মার্ক হইলো। আর এসকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন, ওইখানে 17-18টা কোশ্চেন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে 10টা, প্রত্যেকটার মার্ক 2 করে, 50 30 80 এর 20 100। তাইলে কথা হচ্ছে স্যার 8 তারিখ থেকে যে 15 তারিখ পর্যন্ত আমাদের মডেল টেস্ট হবে, তাইলে আমাদের কি তখন ক্লাস হবে না? না, তোমাদের তখন কোনো ক্লাস হবে না। প্রতিদিন তোমরা পরীক্ষা দিবা, সন্ধ্যার পর থেকে শুরু করে রেগুলার পরীক্ষা দিতে দিতে তোমার শেষ হয়ে যাবে টাইম, ঠিক না? প্রতিদিন কিন্তু পরীক্ষা দিতে হবে 6টা থেকে রাতের মধ্যে। তাইলে মানে ক্লাস না হলে কেমন? কারণ দেখো, আমাদের কিন্তু তোমাদের খাতা দেখতে হবে একদিনের মধ্যেই। আমাদের টার্গেট এরকম যে ওই দিনই খাতা দেখে, সিকিউ খাতা যেগুলো আছে, খাতা দেখে রিটার্ন দিয়ে দিব, যাতে তোমাদের প্রবলেমস গুলা তোমরা ফিল করতে পারো। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, পরের দিন আমরা তোমাদের ওই সলভ ক্লাস রাখতে পারি, যেটা হয়তো মনে করো বিকেলের দিকে আমরা হয়তো রাখবো, ঠিক আছে, বা রেকর্ড করে দিয়ে দিব যে এই ব্যাপার, এটা হচ্ছে সলভ। ওকে, তাহলে বাকি সময় কি করবে তোমরা? 8 তারিখ থেকে পরবর্তীতে একদম তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই সময়টা পুরাটাই তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে তোমার বাংলা, ইংলিশ, ম্যাথ, বিজ্ঞান, বায়োবি প্রত্যেকটা টিচার কানেক্টেড থাকবে। কয়টা থেকে? দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যার যা সমস্যা, তোমার ইংলিশের সমস্যা তুমি ছবি তুলে পাঠাও, বিজ্ঞানের সমস্যা তুমি ছবি তুলে পাঠাও, ম্যাথের সমস্যা ছবি তুলে পাঠাও, এইগুলা টিচার যারা আছেন তারা সবাই গ্রুপে সলভ করে দিবেন। তারা ওই কাজের জন্যই ওই বাকি দিনগুলোতে কাজ করবেন। আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়গুলো নিয়ে? মানে এই যে আমি যে বিষয়গুলো বললাম, যে ধরো এক্সাম বা আদার্স যে ব্যাপারগুলো, কারো কোনো কোশ্চেন থাকলে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে কথা বলতে পারো যদি কোনো কোশ্চেন থাকে। স্যার মডেল টেস্ট কি 3 ঘন্টার হবে? মডেল টেস্ট তোমার হচ্ছে সিকিউ এর জন্য, তোমাদের পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় কতক্ষণ সময় থাকে সিকিউ আর এসকিউ এর জন্য? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা? জি স্যার। কয়টা সিকিউ লিখতে হয়? স্যার সিকিউ আমাদের 5টা। হ্যাঁ 5টা। 5টা সিকিউ আর হচ্ছে 10টা এসকিউ, ঠিক না? জি স্যার। 2.5 ঘন্টা লিখতে, 2.5 ঘন্টা সিকিউ এর জন্য। তাহলে আমরা হয়তো 2.5 ঘন্টা দিব না, আমরা 2 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট দিব, কারণ তোমাদের হাতের লেখা একটু ফাস্ট করতে হবে। ঠিক আছে, ওকে। আর ওকে, এনিওয়ান আর কোনো কোশ্চেন থাকলে? ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপু? বলো, নাম বলো। স্যার আমার সোহানা। আচ্ছা আচ্ছা, সোহানা বলো। স্যার 6টা থেকে কয়টা পর্যন্ত এক্সাম হবে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে এক্সামটা 6টা থেকে পরবর্তী দিন হয়তো বিকাল 3টা 4টা পর্যন্ত দেওয়ার টাইম থাকবে। কারণ কি? কারণ ধরো আজকে তুমি পরীক্ষা দিলা বিজ্ঞান, কালকে কিন্তু আবার সন্ধ্যা 6টায় তুমি হয়তো বাংলা প্রথম পত্র পরীক্ষা। তার মানে কি, অবশ্যই সেই কোশ্চেনটা সেখান থেকে সরাইতে হবে, নাহলে তো যাই দেখবা যে বিজ্ঞান বাংলা সব কোশ্চেন আছে, ওইভাবে তো আর পরীক্ষা দেওয়া হইলো না, ঠিক না? সো আমরা একটা নির্দিষ্ট টাইম করে দিব যে আজকে সন্ধ্যা 6টা থেকে কালকে দুপুর 2টা পর্যন্ত, এর মধ্যে তোমাকে দিতে হবে পরীক্ষা। এইখানে কোনো এক্সকিউজ নাই, ঠিক আছে, যে না আমি এখন পারবো না, আমাকে পরে দেন, এটা সেটা, নাথিং। মডেল টেস্ট যেভাবে বলবো আমরা সেভাবে দিতে হবে। তারপরে ওকে, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হচ্ছে এই সময় বাকি অধ্যায়গুলো নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।